হাই এভরিওয়ান। হ্যালো সবাইকে। হ্যালো হ্যালো আচ্ছা, আজকে আমাদের নবনু পডকাস্ট হচ্ছে যে 55তম এপিসোড, আর আমাদের সাথে আছে ডিও। আমরা ডিওর কাছ থেকে ডিওর পরিচয়টা জানবো, আসলে সে কি করে। আচ্ছা, সো আমি আমার নাম রায়ান সারওয়ার, নিকনেম ডিও বা স্টেজ নেম ডিও। আমি একটা মিউজিশিয়ান এন্ড ট্যাটু আর্টিস্ট, এন্ড মাঝে মাঝে রান্না করতে পছন্দ করি, অ্যাজ মার্সি সেড। এন্ড ইয়া, দ্যাটস অল। হ্যাঁ হ্যাঁ, আর তুমি যে ট্যাটু আর্টিস্ট, এটা আমি বায়োতে মেনশন করতে ভুললাই গেছি। ফাক। আমি এটাই মাত্র চিন্তা করছিলাম যে এটা তো আসলে মানে ওর Oh, ট্যাটুটা holy হাতে দেখতে shit, দেখতে আমি চিন্তা করতেছিলাম যে সেটা এটা তো লেখা ও হয় হ্যাঁ, নাই। দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ হোলি শিট। হ্যাঁ, আমার 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 হচ্ছে যে আমার ঘাড়ে যে ট্যাটুটা, এটা কিন্তু ডিওর করা, ঠিক আছে? ও ইয়া, হ্যাঁ রিমেম্বার দ্যাট নাইট? ইয়েস আই ডু। আচ্ছা, হ্যাঁ। তো এই আর কি, যারা যারা ট্যাটু করতে চাই তারা অবশ্যই ডিওর সাথে যোগাযোগ করতে পারবে। ডিও হচ্ছে যে খুবই সুন্দর ট্যাটু করে। আমার তো এখনো মুছে যায় নাই। এই আর কি। না না, আমি মুছবে না। নিজে দ্যাট মাচ আই ক্যান গ্যারান্টি যে মুছে যাবে না। আমি কয়েকদিন ধরে আমি জানি হ্যাঁ না আমার কখনো এই সাহসটা হয় নাই, বাট কয়েকদিন ধরে আমার খুব ইচ্ছা করতেছে। আমি মানে কিছু একটা করতে চাই আমার রিস্টে। তো হ্যাঁ, আমার এটা মাথায় থাকবে। তোমার সাথে দেখা হবে শীঘ্রই আশা করি। ডেফিনেটলি ডেফিনেটলি। হ্যাঁ, আমি এখানে, এই যে আমার পেছনে একটা ট্যাটু শপ আছে, দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে, রাস্তা ওই ও পারে। গাড়ি দেখতে আসলে পাচ্ছি। হ্যাঁ, ট্যাটু লেখা। I just noticed. কই? ইয়েস, একদম আমরা সবাই অফিসের বুঝতে পেছনেই। পারছি। ওকে। আর কি জানি বলে, হ্যাঁ, যে ট্যাটুর কথা, আমি আমি রিসেন্টলি এখন আর আমি ওই মানে ট্যাটু করতে যে ব্যথাটা লাগে না, আমি আর ওই ব্যথা নেয়ার মতো ক্ষমতায় নাই, বুঝছো? যে আগে অনেক হচ্ছে ট্যাটুটা করছে তো মজায় মজায়, কিন্তু এখন আর মানে ট্যাটু করব, যে আরেকটা করব, ভয় লাগে যে না না না, অনেক ব্যথা লাগবে, করব না। শোনো, আমি করতে যাইতেছি, আমাকে এখন ভয় টয় দেখাবা না। আমাকে বরঞ্চ বলবা, আরে এত বড় ট্যাটু করছি, কিচ্ছু হয় না, এগুলো বলো আমাকে। কিচ্ছু হয় না। আর ডিও এত যত্ন সহকারে হচ্ছে ট্যাটুটা করে দেয় যে মানে আমি তো স্থির থাকতে পারি না। ও বারবার ব্রো নইরো না ব্রো, আর কিছুক্ষণ, এই তো ব্রো 5 মিনিট, ব্রো এই তো ব্রো 5 মিনিট করতে করতে আমরা ট্যাটু করছি 6 ঘন্টায়। ওরে 6 ঘন্টা? আচ্ছা, 6 ঘন্টা কিন্তু লাগতো না। তুমি যে ব্যথাটা পাইছো, মার্সির ওই দিন কান্নাকাটি। একটা পয়েন্টে হাফ ট্যাটু করার পরে ও হঠাৎ করে ডিসাইড করছে, বলে ব্রো আমি আর করবো না। তার মানে ব্রো, তোমার হাফ ট্যাটু করা আছে, এটা কেমন লাগবে? তুমি বাকিটা শেষ করো, শুরু করে ফেলছো। শি ইজ লাইক, না আমি আমি আর করবো না, তুমি ছেড়ে দাও, আমি হাফটা নিয়ে সারা জীবন থাকতে চাই। আমি লাইক, না না ব্রো, করো করো। তারপরে আমি ওকে মিথ্যা কথা বলে 5 মিনিট করে আরো 2 ঘন্টা ধরে করছি। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। And এই ট্যাটু নিয়ে ইন্টারেস্টিং ইয়া ছিল যে আমি আমি ডিও বলছি, ব্রো আমি আমার এক্স এর নাম নিয়ে ট্যাটু করবো। ব্রো বলছে, ডোন্ট ডু দিস, নো, এটা সম্ভব না, এটা করবা না তুমি। যে অনেক ডিজাইন আছে, অনেক কিছু আছে, তুমি হচ্ছে যে নো নো, এক্স এর নাম লেখা যাবে না। আমি এখনো কেউ যদি এসে বলে আমি বয়ফ্রেন্ডের নাম লিখবো, গার্লফ্রেন্ডের নাম লিখবো, আমি লাইক, আচ্ছা আরেকটা আর্টিস্টের কাছে যাও। আই গেট ইউ। আমি এটা রিলেট করতে পারি। আমি নিজে হেনা আর্টিস্ট এবং থাকেন আমি, সবাই বলে কি মেয়েরা মোস্টলি ব্রাইডরা, আমার জামাইয়ের নাম লিখে দাও। হ্যাঁ, আরে ভাই তুই জামাইয়ের নাম লিখবি কেন? লিখলে তুই দুজনের নামই লেখ, দুজনের সুন্দর ডেটটা লেখ না, ওর শুধু জামাইয়ের নামই লাগবে, নিজের নাম সে লিখবে না হাতে। তখন খুব মেজাজ খারাপ লাগে। সো হ্যাঁ হ্যাঁ। ডেফিনেটলি। আচ্ছা, আর আমরা আবার প্রবলেমটা কি হচ্ছে, ট্যাটুটা তাও হ্যাঁ পার্মানেন্ট, তো বুঝছো তো। দেখা যাবে যে 2 দিন পরে ঝগড়া হইলে আমাকে বকা দিবে। ওই যে স্টারদের হয় না, এই নাম লিখায় আবার ওটাকে মড করে, ট্যাটু রিমুভ করে, বিশাল কাহিনী। এক্স্যাক্টলি। আর ট্যাটু করার থেকে আমার মনে হয় যে ট্যাটু রিমুভ করাটা বেশি পেইনফুল, তাই না ব্রো? আম মোটামুটি ভালোই ভালোই পেইনফুল হয়, বিকজ ওটা একটা বেসিক্যালি রিমুভ করার সময় তোমার একটা লেজার দিয়ে ছোট ছোট বার্স দেয়, যেটাতে তোমার হুম হুম। ধরো তোমার ট্যাটুটার ইঙ্কটা স্কিনের ভিতর ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার পরে তোমার হোয়াইট ব্লাড সেলস গুলো এটা ক্যারি করে নিয়ে চলে যায় আর কি। তো ওইটা অনেকগুলো আচ্ছা। সেশন লাগে, হ্যাঁ ট্যাটু যেমন এক সেশনে হয়ে যায়, হুম হুম হুম। ধরো তোমার ওই ট্যাটুটা রিমুভ করতে 5-6টা সেশন অ্যাটলিস্ট লাগে ইউজুয়ালি।
হুম হুম। আচ্ছা আচ্ছা, এখন এটা আমরা আমি আমার তোমার একটা মিউজিক জুনিয়রে দেখছি। জার্নি নিয়ে একটু শুনবো, যে তোমার মিউজিক মিউজিক জার্নি, নিয়ে। তুমি কি টাইপের, কি জনরার মিউজিক করো বা কি জনরার গান লিখতেছো গাইতেছো। মানে তুমি তো 2009 সাল থেকে হচ্ছে যে বেসিস্ট হিসেবে শুরু করছো ক্যারিয়ার বা রাইট। মানে মিউজিক জার্নি। হ্যাঁ হ্যাঁ, হুম হুম তো হুম। আমরা একটু শুনতে চাই ওই জার্নিটা। আচ্ছা, সো টেকনিক্যালি আমি আরো আগে শুরু করছি মিউজিক করা। আমার যেমন ফার্স্ট লোকাল কনসার্ট ছিল যখন আমি ক্লাস 5-এ অথবা 6-এ পড়ি। সেটা আরো মনে করো 2008-7-8-এর ছয় দিকে এরকম হবে। ছয় সাত 6-7, হ্যাঁ, হুম সামথিং লাইক দ্যাট, আমার মনে নাই। ইয়া, তো না, 8-এর দিকে হবে, হ্যাঁ, 2007 বা 8-এর আচ্ছা দিকে এরকম। তো তখন বেস, মানে তখন খুব একটা বাজাইতে পারতাম না, কয়েকটা নোট ধরে বাজাইতাম। তো আমার মনে আছে আমরা স্কুলে একটা ব্যান্ড বানাইছিলাম ফ্রেন্ডরা মিলে। ওইটার নাম দিছিলাম হচ্ছে আহ ওটার নাম মনে ছিল ভিসুভিয়াস বা এরকম কিছু একটা, খুব খুব মানে টাইপের একটা নাম। তো তারপরে আমরা পাশের একটা স্কুলের পহেলা বৈশাখের ফাংশন হচ্ছিল, ওইখানে আমরা বাজাইতে গেছিলাম। তো ওখানে 3টা গান বাজাইছিলাম আমার মনে আছে। আমরা মনে হয় বাজাইছিলাম হচ্ছে চাইতে পারো টু, তারপর নির্ভানার স্মেলস লাইক টিন স্পিরিট, আর হচ্ছে আরেকটা কি জানি, আম, এরকমই হবে কিছু একটা। ও, আর আমার পথ চলা, আর্ট সেলার, ঠিক আছে। এই 3টা বাজাইছি। আচ্ছা বাজানোর পরে তখন আমি ছোট, সো বেস গিটারটা আমার থেকে বড় সাইজের। আমার মনে আছে আমি আমার কাজিনের বেস নিয়ে গেছিলাম, তখন আমার বাসায় খালি একটা অ্যাকোস্টিক গিটার ছিল। তো পরে হচ্ছে আচ্ছা 2009-10-এর দিকে আর কি ব্যান্ড বানায় এরকম আন্ডারগ্রাউন্ডের শো শো একটা করছিলাম। করার পর পরই আম্মু মানে আমার বাসা থেকে একটু রাগারাগি করে ওই করতেছিল। তো আমার কোনোভাবে আমার গিটারটা আর কি ভেঙে ভেঙে যায়। তো আমার গিটার ভেঙে যাওয়ার পরে, হুম তো তারপরে আমি জিদ করছি যে না, আমি তাও করবো। তা বাসা থেকে বলে যে এখন গিটার ভেঙে গেছে, আবার গিটার কিনতে হবে, বাদ দাও তুমি, ইয়ে এখন পড়াশোনায় ফোকাস করো। তা আমার জিদ ছিল যে না, আমি একটা ব্যান্ড বানাইছি এত কষ্ট করে, আমি ব্যান্ড ছাড়বো না। তো এখন কি করা যায়? তো ওই সময় আমাদের আম, ওই ব্যান্ডটা, ওই লাইন আপটা ভেঙে যায়, কিন্তু ওই লাইন আপের কিছু মেম্বারদের সাথে আমরা ডিসাইড করি আমরা রিফর্ম করি। তো সেই সময় হুম হচ্ছে আমাদের সিঙ্গার নাই। তো আমি ততদিনে বেজের সাথে সাথে মাঝে মাঝে ব্যাকআপ গান গাইতাম হালকা পাতলা, কিন্তু ভালো গাইতে পারতাম। তা আমি তারপরে ডিসাইড করলাম যে না, আমি 1 বছর প্র্যাকটিস করবো, করে তারপরে আমি করবো। তারপরে আমি 2010-এর, হ্যাঁ, টেনের দিকে আমি হচ্ছে আমার ফার্স্ট কনসার্ট করি অ্যাজ আ ভোকালিস্ট, অ্যাজ আ সিঙ্গার। তারপরে ওইটা হ্যাঁ একটাই করি, তারপরে 2011-তে আরেকটা করি। তখন হচ্ছে 2011-তে আমি আর এখন সহজিয়া নামে একটা ব্যান্ড আছে, বেশ হুম পপুলার। তো হ্যাঁ সহজিয়াতে যে বেস বাজায়, হ্যাঁ, জাফরি, শাউট আউট টু জাফরি। হুম হুম। ও হচ্ছে তখন ড্রামস বাজাইতো। তো তখন ও ড্রামসে গেল, আচ্ছা আমি ভোকালসে গেলাম। আমরা এরকম কোথা থেকে জানি কোন একটা ফ্রেন্ডের কাজিনের, মানে স্কুল ফ্রেন্ড এরকম কি জানি একটা বের হলো। 2টা ভাইয়া, ওনারা আবার অনেক দূর থেকে, তখন আমি ইয়েতে থাকি, মোহাম্মদপুরে থাকি। তো তখন অনেক হুম সে আবার উত্তরখান থেকে আসতো, ঠিক আছে, উত্তরখান থেকে আসতো। এরকম করে আমরা এরকম করে একটা ব্যান্ড বানাই তারপর 2011-তে করি। তখন ওখান থেকে আবার আমার ফার্স্ট মানে মেটাল ব্যান্ড ক্রিয়েট হয়, হ্যাঁ। ওই ব্যান্ডের নাম কি ছিল? তো হ্যাঁ ওই ব্যান্ডটার নাম ছিল মেটালিঙ্গাস। মেটালিঙ্গাস হচ্ছে আবার অল্টার ব্রিজের একটা গানের নাম। তো ওই গানটা আমাদের অনেক ভালো লাগতো দেখে আমরা ওই গানের নামে ব্যান্ডের নাম দিয়ে দিচ্ছি। এবং ওখান থেকেই আচ্ছা ওইটার কিছু মেম্বার্স চেঞ্জ হয়ে তারপরে আমার ফার্স্ট মানে বলতে পারি প্রপার ব্যান্ড হয় ফ্রাইডে দ্য 13th। তো ওইটার সময় ফ্রাইডে দ্য 13th আমার মজার জিনিসটা হচ্ছে যে আমরা 1 বছর টানা প্র্যাকটিস করি, কিন্তু আমরা কোনো শো পাইতাম না, যে আমাদেরকে কেউ শোতে নিবে হুম না। এবং হুম তখন একটা মানে আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনে ঢাকার মধ্যে একটা খুব মানে ভালো না আমি বলবো, একটু একটু খারাপ একটা প্রথা ছিল যে পুশ সেল নামে একটা জিনিস বলতো, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি মনে করো আমার একটা ব্যান্ড আছে, আমি হচ্ছে কনসার্টের অর্গানাইজারকে টাকা দিব, 2000 টাকা দিব, ও আমাকে 2000 টাকার ধরো 200 টাকা করে টিকিট, ও আমাকে 10টা টিকিট দিয়ে দিবে। তো হ্যাঁ, এই টাকাটা দিয়ে আমি 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 উল্টা ওকে টাকা দিয়ে আমি গান বাজাচ্ছি, এরকম একটা ইয়ে ছিল। মানে তুমি তো স্লটটা আমরা নিচ্ছ। প্লটটা নিচ্ছি, হ্যাঁ, উল্টা, মানে যেখানে মিউজিশিয়ানদেরকে টাকা দেওয়ার কথা, মিউজিশিয়ানরা উল্টা টাকা দিচ্ছে। তো এটা ছোট হ্যাঁ ব্যান্ডরা করতো আর কি। হ্যাঁ তো এভাবে করে করলাম, কারণ ফ্রাইডে দ্য 13th এর নামটা ফ্রাইডে দ্য 13th ছিল কারণ আমরা মনে করতাম আমরা দুনিয়ার সবচেয়ে আনলাকি ব্যান্ড, ঠিক আছে।
কারণ আমরা 1 বছর প্র্যাকটিস করছি, আমরা কোনো শো পাইনি, এরকম পুশ-সেল করেও শো পাইতাম। হ্যাঁ তো এরকম পরে 2011 জানুয়ারিতে আমরা একটা এরকম পুশ-সেল করে আমরা 5 জন মেম্বার সবাই মিলে 400 টাকা করে, তখন তো ছোট অনেক, এটা 2011 কাহিনী। হুম। তো 2012তে হুম জানুয়ারিতে আমরা ফার্স্ট ওই আমার প্রপার মেটাল ব্যান্ডটা নিয়ে একটা পুশ-সেল শো করলাম। হ্যাঁ, তো ওই হুম সময়টায় আমি হচ্ছে এই রনি জেমস ডিও নামে একটা ইয়ে ছিল, আমার খুব ফেভারিট একটা মিউজিশিয়ান। সে he's one of the most he's considered one of the greatest heavy metal vocals. হ্যাঁ, তো ওই ডিওর নামও আবার স্টেজ নাম ছিল ডিও, ওরও রিয়েল নাম ডিও না। তো এটা আমার দেখে খুব ভালো লাগে, তো আমি লাগে আচ্ছা আমারও তাহলে স্টেজ নেম ডিও। এরকম ইয়ে আচ্ছা করে আমি ইয়ে করলাম। এবং তখন একটা প্রথা ছিল, মানে তখন একটা সর্ট অফ প্র্যাকটিস ছিল ইয়াং ইয়াদের মধ্যে, মানে ছোট যারা মিউজিশিয়ান তাদের মধ্যে, যে ধরো নিজের নাম দিতাম ফেসবুকে, আর পাশে হচ্ছে ফেভারিট মিউজিশিয়ানের নাম দিতাম। ঠিক আছে, যেমন ধরো আমার একটা বন্ধু ছিল জাওয়াত, ঠিক আছে, তো সে আবার জয়ী জর্ডেসন, যে স্লিপনটের ড্রামার, তার খুব বড় ফ্যান, তো ওর নাম হয়ে গেছে জয়ী জাওয়াত জর্ডেসন। ঠিক আছে, ফেসবুকে এরকম। আচ্ছা, আমি বুঝতে বললাম যে পারছি। আচ্ছা আমিও দেই তাইলে, তো আমি রায়ান সার্ভার জায়গায় মাঝখানে ডিও ঢুকাই দিলাম। হ্যাঁ এরপরে সবাই দুষ্টামি করে আমাকে ডিও ডাকতে ডাকতে না এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে মানে আমাকে এখন সবাই ডিও নামেই চিনে, ইভেন হ্যাঁ দো আমার মানে আমি। হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওই যে রায়ান নামটা আসে না আসলে, ডিওই, ওকে ডিও। হ্যাঁ আমি ওকে ডিও নামে এক্স্যাক্টলি চিনি আর কি, এক্স্যাক্টলি। যে রায়ান বলে কোনো হ্যাঁ রায়ান হ্যাঁ জানি। এটাই কমফোর্টেবল হয়ে গেছে সবার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি। সুটস ইউ। তো এরকম হয়। তো ওই 2012 সালে আমরা ওই শোটা করার পরে আমরা তারপরে একটা 6 মাসের মতন একটা ব্রেক নিই। ব্রেক নেওয়ার পরে কারণ হ্যাঁ ওই যে আমাদের 2টা মেম্বারের ও লেভেলস পরীক্ষা ছিল তখন। হুম তো হুম হুম ব্রেক নেওয়ার পরে আমরা মনে করো 4-5 মাস এরকম কেউ কারো চেহারা দেখি নাই, একদম একদম নো কন্ট্যাক্ট। তারপরে আমরা জুনে আবার একসাথে হয়ে 2012 জুনে একসাথে হয়ে আমরা হ্যাঁ ফার্স্ট দিনই প্র্যাকটিস করতে গিয়ে আমাদের আই থিঙ্ক আমাদের বেসিস্ট বা ড্রামার কেউ একজন বলছিল যে দোস্ত এরকম একটা কম্পিটিশন আছে, ইনকারশন নামে একটা মিউজিক লেবেল ছিল আগে। এখন হুম। এখন খুব খুব একটা অ্যাক্টিভ না। ওটা বাংলাদেশের ফার্স্ট রক এন্ড মেটাল মিউজিক লেবেল ছিল আর কি। তো ইট ওয়াজ ভেরি হুম বিগ। হুম তো ইনকারশন মিউজিক থেকে একটা ন্যাশনাল লেভেলের ব্যাটল অফ দ্য ব্যান্ডস হয়। ঠিক আছে, আগে হুম হইতো, এখন তো হুম ইনকারশন নাই, সো এখন আর হয় না। এখন ধরো যেগুলো ব্যাটল অফ দ্য ব্যান্ডস দেখবো ওগুলো হয়তো ইন্টার স্কুল বা ইন্টার কলেজ এরকম হয়। তো হুম তখন ওটা হুম একদম হুম ন্যাশনাল লেভেলে হচ্ছিল। তো আচ্ছা ওই ব্যাটল অফ দ্য ব্যান্ডস এর মধ্যে আমরা এটা আমরা না কত যোগ সালে? করে ঢুকে যে আমরা, এটা 2012 জুনে। জুনে 12 জুন। জুনে, হ্যাঁ, জুনের শুরুর দিকে। তো আম, আমরা তো তখন আবার একই অবস্থা, আমরা কোনো কনসার্ট পাই না, কিছু কোনো শোজ পাই না। তো আমরা ভাবলাম কি আচ্ছা টাকা দিয়ে শো করার থেকে চল টাকা দিয়ে একটা কম্পিটিশনে ঢুকি, অ্যাটলিস্ট জাজরা হ্যাঁ আমাদেরকে গালি দিবে, কিন্তু গালি থেকে কিছু শিখতে পারবো আমরা। হ্যাঁ রাইট। হ্যাঁ 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 তো এরকম হ্যাঁ করে তো হ্যাঁ। আমরা তখন মানে এখানে ধরো ধরো এমনও কিছু ছেলে পেলে ছিল যাদের বয়স 30 অলরেডি, আমাদের বয়স তখন 16-17 এরকম। ঠিক আছে। হ্যাঁ তো আম, তখন আমরা ইয়ে করি যে সরি সেকেন্ড, আমার চার্জারটা ফুটে গেছে। অসুবিধা নাই। ফ্লিপ করি। ইয়েস, বেটার। ইয়েস ওকে। হ্যাঁ, সো হ্যাঁ তো তারপর আমরা হচ্ছে এরকম ঢুকি কম্পিটিশনটা। এন্ড ঢুকার সময় আমার মনে আছে যে আমরা এরকম ঢুকছিলাম এরকম মেন্টালিটিতে যে আমরা তো অডিশনেই টিকবো না। তো হ্যাঁ আমরা যে অডিশন দিয়ে এসে দেওয়ার পরে কিভাবে করে জানি হঠাৎ করে আমাদেরকে জুন মাসের শেষে 1-2 সপ্তাহ পরে আমাদেরকে জানানো হয় যে তোমরা টপ 10-এ চান্স পাইছো, সো টপ 10 ব্যান্ডসদেরকে নিয়ে একটা কনসার্ট হবে। ওই কনসার্টটাই হচ্ছে আচ্ছা লাস্ট ফাইনাল রাউন্ড আর কি, ফাইনালস। তো তোমরা আচ্ছা ওটা চান্স পাইছো। আমরা তো এইটাতেই খুশি যে আমরা পেয়ে গেছি, যা যা চাইছিলাম ওটার থেকে বেশি পেয়ে গেছি, হয়ে গেছে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখন জাজ হচ্ছে ক্রিপ্টিক ফেট। তো ক্রিপ্টিক ফেটের হ্যাঁ সামনে আমাদের ভয়ে মনে করো হাত কাঁপাকাঁপির মতন অবস্থা। আমার কাজিন এন্ড মেন্টর যে আদনান ভাইয়া, হি প্লেজ বেস ফর আরবো ভাইরাস। তো হ্যাঁ আদনান ভাইয়াকে আমি যে অনেক কিছু জিজ্ঞেস করলাম, আদনান ভাইয়া বললো যে তুমি তো অনেক স্টেজে লাফালাফি করো, তুমি বেশি লাফালাফি করো না, কারণ হয়তো ঝাড়ি খাবা যে তোমার গান ঠিক নাই, লাফালাফি করতেছো কেন এসে, তো তোমরা গানে ফোকাস করো। তাহলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরে ভাবলাম যে গান মানে আমি আর আমার
4-5 দিন বাকি, আমি 4-5 দিনে কি আর গান প্র্যাকটিস করবো, তা আমি করি একটু হ্যাঁ। লাফালাফি। তো আমরা গেলাম এবং আমার মনে আছে ফাইনালসে ঠিক আমাদের আগের ব্যান্ডটার নাম ছিল ক্র্যাশ কোর্স, ঠিক আছে? আচ্ছা। তো ক্র্যাশ কোর্স, তো ওদেরকে ক্রিপ্টিক ফেটের যে গিটারিস্ট ফারহান ভাই, সরি ফারশেদ ভাই হচ্ছে ওদেরকে সুন্দর করে বলছে যে তোমাদের ইয়াটা তো সাউন্ডটা শুরুর দিকে ভালো ছিল, পরের দিকে তোমরা আই থিঙ্ক একটু ইয়ে করছো। তো ওই ব্যান্ডটার সিঙ্গারটা না গিটারিস্টটা আবার একটু অ্যারোগেন্টলি রিপ্লাই দিছে, হ্যাঁ ভাই আপনি বুঝেন না, এই জন্যই আমাদের নাম ক্র্যাশ কোর্স। তো আমরা জাস্ট একটা ধাপ সাউন্ড শুনলাম, আমার এখনো কোনোদিন ভুলবো না আমি এই মোমেন্টটা। আমি জাস্ট একটা ধাপ সাউন্ড শুনলাম, ওই ধাপটা ছিল হচ্ছে ক্রিপ্টিক ফেটের সিঙ্গার এন্ড বেস প্লেয়ার যে সাকিব ভাই, ওনাকে ওনাকে সবাই রেসপেক্ট এবং প্রচন্ড ভয় পায়, বিকজ উনি না ওনার কথা আটকায় না, উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এবং উনি যা যা মিন করে ওটা একদম মুখের উপরে বলে, তো এটা খুব ভয় পায় সবাই, ঠিক আছে? উনি ইয়াটা নিয়ে উনি ওদেরকে কিছু কথা বললো, কথাগুলোকে আমি বলবো নাকি আমি বুঝছি না। আচ্ছা, উনি একদম ডিরেক্টলি শোনায় দিচ্ছে যে তোমাদের অ্যারোগেন্স এরকম থাক কেন আমি জানি না, কারণ তোমাদের ব্যান্ডের ওভারঅল তাল সেন্স 0, থ্যাংক ইউ ফর ওয়েস্টিং আওয়ার টাইম, এরকম। পুরা ভেনিউ জাস্ট চুপ, এবং আমরা তারপরে জাস্ট অ্যানাউন্সারটা খুব অকওয়ার্ডলি স্টেজে উঠে বলল, ওকে গাইস, এরপরে আসছে ফ্রাইডে দ্য 13th। আমরা এটা শুনে আমরা জাস্ট যে আমরা এটার পরে আমি কেমনে, ও তো এন্ড আমার কাছে মনে হয়েছে যে আমরা তো এদের মতনও বাজাইতে পারি না এখনো, তো আমরা তো শেষ, ঠিক আছে? আমি গান গাওয়া শুরু করছি 1-2 বছর হয়েছে, এন্ড আমি মার্সি তো জানো আমি কোনো কিছুতেই ট্রেন্ড না, কিন্তু আমি না শিখছি গিটার, না শিখছি গান বা কোনো কিছু না, যা নিজে পারছি ওইটুকুই। হ্যাঁ, এন্ড অফকোর্স আমার যে কাজিন এন্ড মেন্টর আদনান ভাই, ও আমাকে টুকটাক অনেক হেল্প করতো, অ্যাডভাইস দিত, ইয়ে করতো, ঠিক আছে? এটার বাইরে আমার কোনো ইয়ে ছিল না। তো আমরা ভয় ভয়ে উঠলাম, উঠে এখন আমি ফার্স্ট গানটা খুব ভয় বাজায়, সেকেন্ড গানটার মধ্যে আমি খুব ফিলে ঢুকে গেছি, তো আমি লাফায় টাফায় ওই দিন আমি জীবনের প্রথম স্টেজ ডাইভ দিই, আমি এত ফিলে চলে আসছিলাম। লাস্ট গানটা আমাদের নিজেদের গান ছিল, অরিজিনাল করছি, একটা ম্যাস প্রোডাকশন অফ লাইজ ছিল একটা, ঠিক আছে গানটার নাম। তো ওটা করলাম, গাইলাম, গাওয়ার সময় ওটা জীবনের প্রথম স্টেজ ডাইভটা দিই, স্টেজ ডাইভ দিলাম, দেওয়ার পরে স্টেজ ডাইভটা দিয়ে আমার মনে হচ্ছে কোনো মতে স্টেজ ডাইভ দিছি, ফ্রেন্ডরা কোনো মতে, সামনে যে কয়জন ছিল পরিচিত অপরিচিত, কোনো মতে ধরছে, আমি জাস্ট লাভটা দিয়ে সাকিব ভাইয়ের দিকে তাকায় ভয় আমি আবার স্টেজে চলে আসছি। তারপরে দেখি এট দিস পয়েন্ট আমরা ভয়ে কোনো মতে জাস্ট দাঁড়ায় আছি। তো তারপরে আমরা পারফর্ম করলাম, পরে দেখি ক্রিপ্টিক ফেট সুন্দর কথা বলে যে ও তোমরা এরকম, তোমাদের বয়স কত? তো বললাম ভাই আমাদের 16-17 এরকম বয়স। তো বললো তোমরা এত ছোট বয়সে এত টাইট ব্যান্ড আমরা এক্সপেক্ট করি নাই, সো উই আর ভেরি প্লেজেন্টলি সারপ্রাইজ। এইটা শুনে আমরা স্টেজ থেকে নেমে, আমার মনে আছে আমাদের ড্রামার ফাহিম, ও হচ্ছে আমাদের সবাইকে হাত করে বলে, দোস্ত আমাদের হয়ে গেছে, আমরা মনে মনে জিতে গেছি, চল বাসায় চলে যাই, এরপরে তো আর কিছু হবে না। তো আমরা এখান থেকে বেরোয় খাইতে চলে গেছি, পাশে আমরা যে ফাস্টফুড খাইছি, খাওয়ার পরে হঠাৎ করে আমরা বলছি কি আচ্ছা চল বাকিটা দেখে যাই। আর এর মধ্যে তখন হচ্ছে ইটিভিতে একটা ইয়ে হইতো, ইটিভির থেকে একটা ওই যে রক আর মেটালের ইয়ে হইতো, ওইটার থেকে ইন্টারভিউ নিবে সব ব্যান্ডের। আমরা আবার ইন্টারভিউটা দিতে গেছি, তো যে ভাবলাম কি ভেন্যুতে গেছি যেহেতু ফেরত, ভাবলাম আচ্ছা দেখেই যাই রেজাল্টটা কি হয়। তো ফার্স্টে ইন্ডিভিজুয়াল মিউজিশিয়ান বেস্ট গিটারিস্ট কে ছিল, বেস্ট এই কে ছিল, কে ছিল, এটা দেখালো, একটাও আমরা পাই নাই। তো যখন পাই নাই ভালো কথা, এন্ড খুবই স্বাভাবিক, বাকি যারা মিউজিশিয়ান ছিল ওরা আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, আমাদের বয়সের কাছাকাছিও ছিল ছেলে পেলে কিছু, কিন্তু ধরো ওরা তাও মনে করো ওদের ব্যান্ড গুলা 3-4 বছর ধরে, 4-5 বছর ধরে আছে, আমাদের ব্যান্ড এর আগে একটা কনসার্ট করছে, তাও আমরা টাকা দিয়ে করছি, প্র্যাকটিস করছে, দ্যাটস অল। হ্যাঁ হ্যাঁ, এই ব্যান্ডটা নিয়ে আমরা খুবই নতুন, রাইট? আর এই জনরাটা তখন আমরা থ্র্যাশ মেটাল আর হেভি মেটাল করতাম, তো খুবই নতুন। তা আমরা বলছি যে হ্যাঁ সমস্যা নাই, আমাদের তখনও ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড গুলো পাওয়ার সময় ফাহিম একই কথা বলছে আমাদের ড্রামার, যে দোস্ত তোরা প্যারা খাইস না, এবার আমরা টপ 10 উঠছি, চল নেক্সট ইয়ার আবার আমরা ঢুকি, নেক্সট ইয়ার আমরা জিতে দেখাবো। এরকম বলতে বলতে হঠাৎ করে বললো থার্ড প্লেসে হচ্ছে সারপ্রাইজ অফ দি ইভিনিং নামে একটা ব্যান্ড
ছিল। ওইটার সিঙ্গার আবার ছিল হচ্ছে মুন্না মান্না, এখন যে হচ্ছে যে কনক্লুশনে যে গান গায়, কনক্লুশন তারপর এইডা হুম, এগুলোর যে ভোকালিস্ট মুন্না, হুম। ও হ্যাঁ 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 ওর হ্যাঁ। ওর ব্যান্ড হচ্ছে থার্ড হইলো, তো ভালো কথা। তারপরে বললো টপ 2টা ব্যান্ডকে একসাথে স্টেজে ডাকবে এবং তারপরে উইনার অ্যানাউন্স করবে। তো একটা ব্যান্ড ছিল হেইলো। হেইলো আবার কি করছিল, আম, মানে আমি খারাপ ভাবে বলতেছি না, এটা স্বাভাবিক কম্পিটিশন, এটা করবে, আমরা ওরা ওরা আমাদের বয়সী সব। হেলো মনে হয় হেলো মেম্বার্স মেবি আমাদের থেকে 1-2 বছরের বড় ছিল এরকম। ওরা কি করছে, ওদের পুরা পুরা মানে ওদের স্কুলের পুরা ক্লাস নিয়ে আসছে, মানে জাস্ট 30-40 জন অডিয়েন্সে, জাস্ট ওদের মানুষ যে ওদেরকে ভোট দিবে। তা আমরা তো জানি, বাহ। ঠিক আছে, তো বললো টপ 2 ব্যান্ডস হেলো আর ফ্রাইডে দ্য 13th। তা আমরা বললাম আমরা টপ 2, এটা কেমনে সম্ভব, ঠিক আছে। আমরা কোনো মতে কাঁপতে মনে কাঁপতে যাচ্ছে উঠছি, মিষ্টি। কাঁপতে কাঁপতে আমরা যখন উঠছি, আম, ওটার এখন মনে হয় একটা ভিডিও ক্লিপ আছে, এখন আমার কম্পিউটারে কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাবে। পুরা হ্যাঁ ক্রাউড দেখে আমাদের নাম বলতেছে, এবং ভিডিওতে আছে যে আম, হেলোর যে গিটারিস্ট ও পাশ থেকে ওর স্কুল ফ্রেন্ডদেরকে বলতেছে যে তোমরা হেলো চিল্লাও, হেলো চিল্লাও। ওদের ফ্রেন্ডরাও কয়েকজন আমাদের নাম চিল্লাচ্ছে, ঠিক আছে। ইয়ে। এইটার পরে হঠাৎ করে যখন ওরা বললো যে আচ্ছা সো দ্য উইনার ইজ, তারপরে আমাদের নাম বললো। তো যখন বলছে ফ্রাইডে দ্য 13th, আমরা বুঝি নাই যে আমাদের আমরা কিন্তু স্টেজে অ্যানাউন্সারের পাশে দাঁড়ানো, আমরা বুঝি নাই যে জিনিসটা হচ্ছে। এবং এটার অ্যাকচুয়াল ভিডিও আছে, আমি কোনো কোনো একটা টাইমে তোমাকে দেখাবো, যে শিওর। আমরা জাস্ট ফ্রাইডে দ্য 13th বলতে আমরা জাস্ট নর্মালি তাকায় আছি, আমরা বলছি হেলো জিতছে। তো আমরা কখন জিনিসটা বুঝছি, যখনই বলছে ফ্রাইডে দ্য 13th, তো আমাদের 5-6 জন ফ্রেন্ড ফ্রেন্ড টেনরা গেছিল আমাদের সাথে। ওই পাঁচ হুম। ছয় জন না চিৎকার করতে করতে দৌড় দিয়ে স্টেজে উঠে পড়ছে, উঠে আমাদেরকে হাত করে উঠানো শুরু করতে। তখন আমাদের হিট করছে যে শিট, আমরা জিতছি। এবং এটা কেমনে জিতছি আমরা ওয়াও। আমরা কখনো শিওর না। তো তারপরে আম, এই তো এইভাবে করে শুরু হইলো জিনিসটা। তখন আমাদের তারপরে ইনকারশনের সাথে আমাদের কিছু ইয়াতে গেলাম, যে আমাদের গান গান বের করে দিবে ওরা। তারপর আমাদেরকে বেস্ট ব্যান্ড অফ বাংলাদেশ 2012 এর অ্যাওয়ার্ড দিল, এই সেই। তো ইয়া করলাম। তারপরে ওই দিন তো আমাদের মজা কি, মানে আমরা পুরা রাস্তা গাড়িতে যে ফেরত যাচ্ছি ফ্রেন্ডের গাড়িতে, আমরা জাস্ট গাড়ি থেকে বডি বের করে ফ্রাইডে দ্য 13th চিৎকার করতে করতে গেছি বাসায়। ছোট তখন আমরা, রাইট। তো এইভাবে করে ইয়ে হয়। হ্যাঁ And আমার যে এখন যে ব্যান্ডমেট একে রাহুল, যার যার হুম। লাইন আপটা আমি বাজাই একে রাহুলের সাথে ওই দিন প্রথম আমাদের দেখা হয়। আমি স্টেজে দেওয়ার সময় দেখি কি, একটা মোটা করে ছেলে হঠাৎ করে স্টেজে উঠে ও স্টেজ ডাইভ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ও বড় সড়ো তো, আর ও লম্বা অ্যান্ড মোটা। তো ওর না, ও যখন লাফটা দিল দেখি ক্রাউডটা জাস্ট এরকম করে জাস্ট 2 ভাগ হয়ে গেল, ও যে জাস্ট নিচে যে দাঁড়ায় পড়লো। তো ওইটা ছিল ফার্স্ট। পরে ও আমাদেরকে এসে বলছে ব্রো তোমরা অনেক জোস করছো এই। তো ওই ছেলেটা ছিল আমার এখনের ব্যান্ডমেট। এইভাবে করে এই জাস্ট পুরো জিনিসটা। তো ওয়াও। তারপর থেকে আসলে মজার একটা অনেকগুলা, জার্নি। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, তারপর থেকে অনেকগুলা ব্যান্ড ট্যান্ডে বাজানো হয়েছে, অনেকগুলা শোজ করা হয়েছে আমরা একে রাহুল নিয়ে ইন্টারন্যাশনালি। যেমন ওয়ান অফ দ্য বিগেস্ট বেস্ট এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ আই উড সে ওয়াজ, গত বছর আমাদেরকে ইন্ডিয়া থেকে ডাক দেয়। সো কলকাতায় মৈত্রী কনসার্ট নামে একটা কনসার্ট হয়, যেখানে আর্টসেল হ্যাঁ টার্টসেলও হ্যাঁ করবে। হ্যাঁ, এই কনসার্টটার পয়েন্টটা হচ্ছে যে এই পাড়ের বাংলা আর ওই মানে দুই পাড়ের বাংলার মধ্যে মৈত্রী আর কি। হ্যাঁ, হুম। দুই হ্যাঁ হ্যাঁ। পাড়ের বাংলা। তো ওখানে কলকাতার কিছু ব্যান্ডস থাকে এবং বাংলাদেশ থেকে কিছু ব্যান্ডস নিয়ে যায়। তো এই লাস্ট ইয়ার হচ্ছে আমরা গেছিলাম, আফটারম্যাথ গেছিল, আর মেঘদল গেছিল। তো আচ্ছা। আচ্ছা। ক্রেজি এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে ওখানে, মানে এট দ্যাট পয়েন্ট একে রাহুল লাইন আপটা কিন্তু আমরা জাস্ট জোক করে শুরু করছিলাম, যে আচ্ছা। রাহুল বলছে তো আমার নাম দিয়ে দেই, একটা অর্গানাইজার বলছে একটা কনসার্ট করতে, চল আমরা করি কয়েকটা। এরকম করতে করতে কেমনে কেমনে জানি আমরা অনেকগুলো শোজ পাওয়া শুরু করছি। তো এভাবে করে আমরা ভাবছি একটা গান বের করি, একটা গানই বের করি। তো উই আর ওয়ান নামে একটা গান আর মিউজিক ভিডিও সহ বের করলাম। তারপর পরে মৈত্রী কনসার্টের ইয়াটা পাই। হ্যাঁ ক্রেজি এক্সপিরিয়েন্সটা ছিল যখন যে দেখি কলকাতার মধ্যে মানুষ গাচ্ছে আমার গান। তো এইটা না আমি নিতেই পারি নাই ব্রো। আমরা মানে ইউজুয়ালি রাহুল আর আমি তো যে 2012 থেকে ফ্রেন্ডস, তো তো আমাদের প্রত্যেকটা কনসার্টে পরে স্টেজের মধ্যে ও আর আমি একটা কুইক হাক দিয়ে আমরা একজন একজনের কানে বলি জিএস। জিএস মানে গুড শো, আর কিছুই না, ঠিক আছে, যে আমরা পারছি আর কি, এরকম একটা ব্যাপার। তো এই জিএসটা বলতে গিয়ে কলকাতায় যখন ইয়া হয়েছে, মানে ওরা যখন গাচ্ছে, রাহুল আর আমি খালি গাইতে গাইতেই একজন একজনের দিকে তাকাচ্ছি খালি যে কি হইতেছে। তো ওইটার শেষে যখন হাগটা দিছি, ও আমাকে ছাড়ে না, আমি ওকে ছাড়ি না, আমরা জাস্ট ভেবে করে কান্না করে দিছি।
যে আরেকটা দেশে এসে মানুষ আমাদের গান গায়, মানে আমরা ইমাজিনই করতে পারি না যে আমি আমি মেটাল করে যে ইয়ে করবো, মানে তো রাহুলের সাথে আমি নু মেটাল করি, which is a mixture of heavy metal and hip hop বা rap music, right? এই দুটো একটা মিক্সচার। আচ্ছা তো এই টাইপের মিউজিক করে যে মানে মানুষ চিনবে বা দেশের বাইরেও মানুষ চিনবে, এটা দিস ওয়াজ আ ক্রেজি এক্সপিরিয়েন্স এই আর কি। তো হ্যাঁ। এতদিনে প্রায় 15 বছরের জার্নি আমার, মাঝখানে অনেক গ্যাপ ট্যাপ গেছে, দেশের বাইরে ছিলাম, বাট ইয়া দ্যাটস মোর অর লেস ইট। আমি আচ্ছা খালি ওকে শুনতেছি, নাইস। মানে একদম ফেরি টেল যেরকম থাকে না, যে ভাই বলতেছে আরে কম্পিটিশনে গেছি, জিতে গেছি, টেরও পাই নাই, অ্যানাউন্স করে দিছে, মানে অ্যাকচুয়ালি এটা খুব মজার ছিল। এটা এটা আমার আসলে কাছে মানে মনে আমার হয় যে ওই এখনো ইয়াং গুজবাম্পস হয়। টাইম থেকে সুন্দর ইন্সপায়ার্ড হওয়ার অনেক জায়গা পাইছো। হ্যাঁ, মানে ইন্সপিরেশনটা ডেফিনেটলি পাইছো যে না, থেমে না, যে করে যাওয়া করে যাওয়া। তুমি বলতেছো না যে ওই একদম ফার্স্ট শো জিতার থেকে আবার কলকাতায় গিয়ে শো করতেছো, ওখানকার মানে শ্রোতা তোমার গান গাচ্ছে, এটা আসলে খুবই চমৎকার একটা ফিলিং। ডেফিনেটলি ডেফিনেটলি হ্যাঁ। এন্ড মানে আসলে কখনো এক্সপেক্টই করি নাই যে এরকম হবে মেটাল মিউজিক করে। আমাদের আচ্ছা বাপ মারা তো তোমার এরকম জন্ম বলে, মেটাল কইরা তোর কি হবে, একটা মেটালে ব্যাপার তো আছে না। মেটাল জনরার মধ্যে হচ্ছে তোমার সিলেক্টিভ কিছু অডিয়েন্স ছাড়া আর কেউ শুনতে চায় হুম না, বা এক্স্যাক্টলি অডিয়েন্স হচ্ছে খুবই কম, কিন্তু যারা অডিয়েন্স তারা আবার হচ্ছে ক্রেজি। যারা শোনে ডেফিনেটলি তারা খুব ডেফিনেটলি ভালোবাসে বলেই শোনে জনরাটাকে। আমি বলবো তোমাদের যতগুলা ডেফিনেটলি মানে অডিয়েন্স আছে, সবাই খুব অর্গানিক, মানে কেউ ফেক অডিয়েন্স না যে আল্লাহ পছন্দ হইলো না মানে একটু গেলাম ঘুরে আসলাম, এরকম না। সে কিন্তু মানে ওত পেতে থাকে, আচ্ছা ঠিক আছে কখন কোন কনসার্টটা হবে, কে পারফর্ম করবে, সে তোমার ফ্যান হিসাবেই কিন্তু শুনতে চায়। এটা একটা ব্যাপার, ডেফিনেটলি এটা কিন্তু এইটা সব নিয়ে একটা ছোট্ট জনরার স্টোরি মানুষ বলতে পায় না। চাই। হ্যাঁ বলো। ইয়ে আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, আমাকে একটু ইউটিউব লাইভের লিংকটা দিয়ে দিও। ও হ্যাঁ, ইউটিউব লাইভের লিংকটা, ও ফাক আমি ভুলে গেছি, শিট ম্যান। ইটস ওকে ইটস ওকে, হঠাৎ করে দেখি আমার 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 একটা এক্স ব্যান্ডমেট, শাউট আউট টু আরাফ জাফর, অলমোস্ট 30 years। আমার আমার একটা ব্যান্ডমেট, হ্যাঁ ও হচ্ছে ইয়া করছে, দাঁড়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি হচ্ছে তোমাকে ইয়াতে পাঠাই দিচ্ছি, কি জানি বলো, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জারে সেন্ড অলরেডি। হ্যাঁ, তো তোমার তোমার কি জানি বলো, যে আমি তোমার তো হচ্ছে যেহেতু ক্লাস, মানে তোমার তো ঢাকায় জন্ম তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার ঢাকায় জন্ম, আমি মোস্ট অফ মাই লাইফ ঢাকায় থাকছি। আমি মাঝখানে ইন্ডিয়ায় ছিলাম, আম, ভাঙা ভাঙা ভাবে ছিলাম, কিন্তু অ্যাকিউমুলেটিভলি মোটামুটি 9-10 মাসের মতন ইন্ডিয়ায় কাটাইছি। কলকাতায় থাকতাম কিছু ফ্রেন্ডদের সাথে, আর 1-1.5 বছরের মতন মালয়েশিয়া ছিলাম। এর বাইরে আমি বাকি পুরাটা টাইমই ঢাকাতেই, বাংলাদেশে। What's the difference between Malaysia and Bangladesh? হিউজ হিউজ, অনেস্টলি বিগেস্ট ডিফারেন্স হচ্ছে এই যে এখন যে ঠান্ডা ওয়েদারটা আমি এনজয় করতেছি, উইন্টার, মালয়েশিয়াতে কোনো হুম। উইন্টার নাই। ট্রপিক্যাল কান্ট্রি তো, আচ্ছা ওটাতে কোনো উইন্টার নাই, ওইটাতে 2টা সিজন আছে, সামার আর মনসুন। তো ডিফারেন্সটা হচ্ছে সামারের টাইমে 70% টাইম রোদ থাকে, 30% টাইম বৃষ্টি হয়। মনসুনে 70% টাইম বৃষ্টি হয় আর 30% টাইম রোদ থাকে। আচ্ছা, এটা আচ্ছা এটা would be, I would say, the biggest difference. আর কলকাতা কালচারালি তো আর আছে কিছু ঢাকায় কিছু। কি চেঞ্জ পাইছো তুমি? তো দুই দেশ মানে দুইটা জায়গার মানুষই বাংলা বলে, যদিও অ্যাকসেন্টে পার্থক্য আছে, বাট কিরকম ডিফারেন্স পাইছো? um ডিফারেন্স, ডেফিনেটলি ডিফারেন্সেস আছে। আম, দুইটাই দুইটাই ঢাকা এবং কলকাতা দুইটাই আমার খুব খুব পছন্দের শহর। আই কলকাতা লাইক, ঢাকায় তো অফকোর্স আমি বড় হয়েছি, জন্মাইছি এখানে, সো অফকোর্স আছে একটা। আর কলকাতাও ডেফিনেটলি, ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সিটিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড। এখন পর্যন্ত টুকটাক আমি নিজে নিজে ব্যাকপ্যাক করে বেশ কিছু দেশ ঘুরছি টুকটাক, কিন্তু এর মধ্যে আই উড সে কলকাতা আমার, লাইক বাংলাদেশের বাইরে কলকাতা ইজ ডেফিনেটলি মাই ফেভারিট প্লেস। Why বিকজ bro, why Kolkata? ব্রো ব্রো আমার না, আমি জানি না কেন, বুঝছো, এটা না মানে আজব একটা শহর, বুঝছো, তুমি বিরক্ত হবা কিন্তু আবার তুমি খুব ভাল লাগবে, মানে ইটস ইটস আ উইয়ার্ড ফিলিং। আর কলকাতায় আমার খুব ভালো একটা টাইম Okay. কাটতো, বিকজ ধরো আমি ঘুরে ঘুরে জাস্ট হেঁটে হেঁটে অনেক কিছু চিনছি, বুঝছো। যেমন আমি একবার একবার আমার কলকাতায় থাকতে আমার একটা ইয়ে ছিল, আমার হঠাৎ করে একটা ক্যারট ছিল যে আমি
আম, পানিপুরি। তো আমি বিগ ফ্যান অফ পানিপুরি, রাইট? মার্সি জানে আমি টক আমার Yeah. আমার আমি কিন্তু Oh মিষ্টি my মিষ্টি God, কোনো জিনিস খাই পানিপুরি না। আর ভেলপুরি, oh এই যে God. মার্সি যে দেখো আমরা ও আমরা করা যখন শুরু আমরা করছে, যখন হ্যাঁ। ক্যাম্পাসে থাকতাম, আমি এটা শেষ করি, আমরা যখন ক্যাম্পাসে থাকতাম ও সন্ধ্যাবেলা হইলে, ব্রো চলো ভেলপুরি খেয়ে আসি, ব্রো চলো এক্স্যাক্টলি। একটু ঝালমুড়ি খেয়ে আসি, ব্রো চলো ভেলপুরি খাইতে যাই, ব্রো ওই মামার ভেলপুরিটা কিন্তু সেই, ব্রো চলো চলো খাই, এই আর কি। আমি ওদিন আমি মিরপুর এখনো দুইয়ের এরকমই। একটা ভেলপুরিওয়ালা দেখছি। ও নাকি হচ্ছে ভেলপুরি আর চটপটি আর মিনি ফুচকা সবকিছু মিক্স করে কিছু একটা বানায়। আল্লাহ, এটা তো সে খাইতে অনেক হবে। এটা ভাইরাল কোথায়? হয়েছে। হ্যাঁ, আমি জানি না, মিরপুর দুয়ে। আমি এটা তোমাকে পাঠাবো নি। আমি হচ্ছে ওই কার্টের ছবিটা আছে আমার কাছে, আমিও যাই নাই, অনেক আগ্রহী আচ্ছা যাওয়ার না, জন্য। কিন্তু ওই যে মানে আমরা যখন ক্যাম্পাসে থাকতাম আমবাগানে হচ্ছে তোমার ওই যে মানে যে ভেলপুরি মামা ভেলপুরি বেচতো, মনে আছে ব্রো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনে ওনার আছে। ভেলপুরি কিন্তু নট ব্যাড, ইট ওয়াজন্ট দ্যাট মাচ ব্যাড, যদি ওর পছন্দ না, কিন্তু ইট ওয়াজ গুড। অনেস্টলি না, খাইতে খাইতে কেমন যেন একটা ভাল লাগা শুরু হয়ে গেছিল। হ্যাঁ, খেতে এখন তোমার খেতে কলকাতা ওখানকার কাহিনীটা বলো, যেটা হয় যে তোমার পানিপুরি। মতো করে মিক্স করে দেয় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, পানিপুরির কলকাতার কাহিনী ব্রো, পানিপুরির গল্প কলকাতায়। বলো। রাইট। সো কলকাতার পানিপুরি, মজার জিনিসটা হচ্ছে কলকাতায় আমি যেখানে থাকতাম পার্ক সার্কাস 7 পয়েন্ট বলে জায়গাটাকে, হ্যাঁ। হ্যাঁ বিকজ লিটারালি 7টা মেইন রোড এসে ওই পয়েন্টটায় মিট হয়, একটা বড় গোল জায়গা, ঠিক আছে। তো 7 পয়েন্টে তো আমার বাসা থেকে, মানে আমার বিল্ডিং এর গেটটা থেকে 5টা স্টেপ দূরে, মানে জাস্ট 5টা কদম ফেললে, নট ইভেন 5টা কদম ফেললে, লাইক ভেলপুরিওয়ালা, মানে সরি একটা পানিপুরিওয়ালা বসতো এবং খুব মজা করে বানাইতো সে। তো হ্যাঁ সে হচ্ছে এসে প্রত্যেকদিন বিকালবেলা বসে আমার জানলা, আমি গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, তো আমার জানলাটায় সে একটা নক করতো যে আমি আসছি, এবং সে জানে যে আমি আসবোই তার কাছে। তো তার একদম অভ্যাস হয়ে গেছে, সে আমাকে একটা নক করতো, বুঝছো, যে ভাই আমি কিন্তু ইয়ে করছি, আসছি। তো ভালো কথা। তো আমার একবার মনে হ্যাঁ, হচ্ছে কি, আচ্ছা আমার ভেলপুরি এলাটাকে তো আমার সেই, মানে সরি আমার পানিপুরি এলাটাকে তো আমার সেই লাগে, এটার থেকে বেটার আছে নাকি? তা আমি নেক্সট 3-4 দিন সকালবেলা বেরোয় যেতাম, মনে করো সন্ধ্যার পরে বাসায় ফিরতাম। সারাটা দিন আমি পুরা কলকাতার যত জায়গা পারছি, আমি হেঁটে মেট্রো দিয়ে গিয়ে যত জায়গা পাইছি, ইভেন তখন কলকাতায় তখন নিউ টাউন মাত্র বানানো হচ্ছে, সল্ট লেক সিটি এসে। হ্যাঁ। হুম। তো এগুলা জায়গা তখনও আন্ডার ডেভেলপমেন্ট, আমি সব জায়গায় জাস্ট গিয়ে হেঁটে হেঁটে জাস্ট পানিপুরি খাইছি, বুঝছো। আমার তারপর বের করতে হবে রিসার্চের বেস্ট ফাইন্ডিংস পানিপুরি কি? আলা কোনটা। হ্যাঁ হ্যাঁ, এবং যেই পানিপুরি আলাটাকে বেস্ট পাইছিলাম, এটা হচ্ছে পার্ক স্ট্রিটের পাশে উড স্ট্রিট বলে, ঠিক আছে। উড স্ট্রিটে, হ্যাঁ, ওটা ওই ভেলপুরিয়ালা, সরি ওই পানিপুরিয়ালার ছবি এখনো আমার ইনস্টাগ্রামে আছে, গেলেই দেখতে পারবা যে এই ব্যাটা জিতছে। সে ওরটা দাঁড়াও তো বেস্ট আমি দেখি। পাইছি। দেখো এখনো দেখবা দেখবা একটা কথা র্যান্ডম বলো, কথা বলো, পানিপুরিয়ালার ছবি অসুবিধা আমার নেই, দেখি। ইনস্টাগ্রামে। হ্যাঁ, তোমরা ওদের কথা বলতে টকে থাকো, অনেক ধরনের থামো না। ভেরিয়েশন থাকে। ওদের টকে অনেক ধরনের ব্রো, এটা কত ভেরিয়েশন সালের থাকে। দিকে, কত সালের কাহিনী এটা এটা? আমার ভাল লাগে। কি? এটা কত তোমার এই সালের পানিপুরি কাহিনী? হান্ট কত সালে? ও ভেলপুরি হান্ট, পানিপুরি হান্ট ছিল 2017। আচ্ছা। কোথায়? হোয়াট থাকার কথা তো। পাইছে? আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। 2017 বললা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টায় আছে আচ্ছা, তাই এই যে বললাম। কলকাতা দেখতে পাচ্ছি। এটা কি ওয়ার ইজ পানিপুরি মামা? এই পানিপুরি মামার কিন্তু ছবিকে আমি আমি আর্কাইভ করে এইটা ফেলছি। জানতে চাই, ডিউ ইজ আ ক্যাট ড্যাড। সেটাই আসবো, কিন্তু ও আমি জানতে ইয়েস, চাই আই যে এম তোমার ক্যাট বাসার দ্যাট। সামনে, তোমার বাসার সামনে যে পানিপুরি আলাটা ছিল, ও দিন শেষে এত হুম। রিসার্চের পর কোন জায়গাটা পাইছে, এটা আমি একটু জানতে চাই। এত বছর আচ্ছা, দিন ধরে রিসার্চের তোমাকে পরে প্রোভাইড পাইছি করলো। আমার বাসার সামনেরটা ওয়াজ ভেরি ক্লোজ, ওকে আমি সেকেন্ড বা থার্ড পজিশন দিব, ঠিক আছে। আচ্ছা। মানে একদম যদি আনবায়াসড ভাবে বলি, তাহলে ওকে আমি সেকেন্ড বা থার্ড পজিশনে দিব। আম, যে লোকটা জিতছে, ওর ওর একটা ইয়ে আছে। দাঁড়াও, আমি মাত্র আমার ইনস্টাগ্রামে ঢুকলাম, আমি আরেকজনের ল্যাপটপে তো। আরে আচ্ছা ভাই, না, সবাই পানিপুরি নো আলার কিন্তু ব্রো, পানিপুরি আলা ইয়েটা খায়। আর্কাইভ করা। আমার ছবি ছাড়া একটা কথা মনে হয়। ও এই যে
ও না 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 না, ওইটা আর্কাইভ করে ফেলছি। ইয়াস, এই যে মশলার ছবি দেখতেছো না একটা, একদম নিচের দিকে গেলে? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে আমার পারিপুরি গায়ের মশলার ট্রেটা আর কি, আমার বাসার সামনে যেটা ছিল। আচ্ছা, ইয়েস। হুম হুম হুম। হুম। ভালোই ইয়ে দেয়। এরকম মশলা এরকম অনেক এখন টুকটাক ক্যাট নিয়ে দুষ্টামি বলো। করতাম, বুঝছো? এটা না, আমি Yes, কখনো দিস না। yes, 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 exactly, exactly. আচ্ছা। হ্যাঁ, তোমার তোমার বিড়ালরা কেমন আছে? তোমার বাচ্চারা কেমন আছে? আমার বিড়াল রা বলতে, আমার আগে 3টা বিড়াল ছিল, আমার আমার বোনের শেয়ার। তারপর আমার বোন যখন মালয়েশিয়া চলে যায় 2-3 বছর আগে, তখন ও হচ্ছে 2টাকে নিয়ে গেছে, কারণ ওই 2টা আবার ইনসেপারেবল। আর আমার যেটা মেইন, যেটা আমার ফার্স্ট ইয়ে ছিল, রেভেন, রেভেন হচ্ছে আমার সাথে এখনো আছে। আচ্ছা আচ্ছা রেভেন, আচ্ছা। রেভেন নিয়ে একটু বলি। রেভেনকে আমি দেখছি হচ্ছে ওর যখন, ওর ঠিক জন্মের মনে হয় পরদিন বা এরকম কিছু একটা, একদিন বয়স ওর বা এরকম কিছু একটা। তো ওই সময় আমার একটা মানে রেভেনের মা আমার যে ফ্রেন্ডের বিড়াল আর কি, তো ওই হ্যাঁ ফ্রেন্ডটা ওই হ্যাঁ। সময় বিয়ে করতেছিল। বিয়ে করতেছিল, তা আমার বাসার পাশেই থাকতো, আমি মোহাম্মদপুরে থাকি, ও মোহাম্মদপুরে থাকতো। তো আমি গেছি আর কি, যে বিয়ের আগ দিয়ে হেল্প টেল্প করবো, আমরা একসাথে মজা টজা করবো। তো গেছি, এন্ড ও যেই ছেলেটাকে বিয়ে করছিল ওর সাথেও আমার ভালো খাতির ছিল, ছেলেটার সাথে। তো হুম। আমরা এন্ড ওরা বিয়ে করার পর খুব তাড়াতাড়ি আমরা ফ্রেন্ডস হয়ে যাই আর কি, ভালো ফ্রেন্ডস হয়ে যায়। ওরাও আমার কাছে অনেকগুলা ট্যাটু করে নিয়েছিল। তো ওদের আম, ওদের কাছ থেকে আমি নামটা নিচ্ছি না, বিকজ ওদের বিয়েটা হুম এখন আর নাই। কিন্তু যাই হোক। আচ্ছা, তো অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস। তো যাই হোক, তো ওই ফ্রেন্ডটার বাসায় গেছি। তো ওই সময় ও বিয়ে করার সময় ও বলছে যে, দোস্ত বাসায় আমার বিড়াল লিটারালি গতকালকে বাচ্চা দিচ্ছে। তা আমি গেছি, যে দেখি হুম। সবগুলো হচ্ছে, সবগুলা বাচ্চাগুলো হচ্ছে অরেঞ্জ আর সাদা। একটা দেখি, হ্যাঁ। একটা বিড়াল দেখি কালো, হ্যাঁ কালো, এবং ওর মধ্যে কালোর মধ্যে ছোপ ছোপ ছাই কালার, এবং ওইটা সবচেয়ে ফ্লাফি। তা আমি বললাম যে এটার কালার এরকম কেন? তো পরে আমি নাকি এটার তাও হইতেই পারে, এখন তখনও আমার এত নলেজও নাই যে আচ্ছা বিড়ালদের কালার কি কি ইয়া কারণে হয় এই সেই। হ্যাঁ তো হ্যাঁ। ওইটা ওইটা আবার একটু মানে বাকিগুলার সাথে খেলতো, কিটেন তো খেলতো, কিন্তু আম, মানে ও ও হচ্ছে বাকিগুলা থেকে একটু ডিস্টেন্ট আর কি, এরকম একটু মুডি হ্যাঁ হ্যাঁ, টাইপের। ওকে খেলায় নেয় না, ও দেখবেন রেসিজম। না না, ও নিজেই খেলতে চাইতো না, ওর সাথে বাকিরা খেলতে চাইতো, ও আচ্ছা। একটু মুডি। ও ঠিক আইসোলেটেড। আছে, ও হ্যাঁ, ও একটু মুডি, তো ও খেলবে না, বাকিদের সাথে একটুখানি খেলতো, আবার নিজে নিজে একা একা চলবে। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বললাম যে ও বুঝতে পারছে আমি একটু ডিফারেন্ট, আমি হচ্ছে যে একা একাই থাকবো, আমি ওদের সাথে মিশবো না। হ্যাঁ, এবং এটার একটা কারণও আছে যেটা আমি বলতেছি। তো হ্যাঁ। পরে ও ও দেখি ও কারো কোলে উঠতে চায় না। তো একবার আমি এরকম, আমি আমার বোনকে নিয়ে গেছি, আমার ছোট বোনকে নিয়ে গেছি ওই বাসায়, যে ওই আমার বোনকেও চিনতো আমার ফ্রেন্ডটা। তো আমি আমার বোনকে নিয়ে গেছি যে চল, কিটেন্স আছে অনেকগুলা, চল ঘুরে আসি। তো আমার বোন হুম। গেছে আমার সাথে। তো ওই দিন ফার্স্ট রেভেন হচ্ছে আমার কোলের মধ্যে শুয়ে ঘুমায় গেছে। ঠিক আছে, ফেব্রুয়ারি ছিল তো তখন, তো উইন্টার, তো মানে তখনও উইন্টার যায় নাই আর কি, একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো ও আমার কোলের মধ্যে শুয়ে ঘুমায় গেছে। তো ওই যে আমার কোলের মধ্যে শুয়ে ঘুমায় গেছে, আমার ফ্রেন্ডটা তাকায় বলে, দোস্ত ও আজ পর্যন্ত আমার কোলে উঠলো না, 1 মাস ধরে, মানে ওকে জন্ম থেকে আমি বের করে থেকে 1 মাস হয়ে গেল, আমার কোলে আজ পর্যন্ত উঠে নাই। আমি লাইক, হ্যাঁ হ্যাঁ আমি স্পেশালিস্ট, এরকম যোগ টোক করে। তারপর দেখি ওর সাথে আমার অনেক ভালো বন্ড হয়ে গেছে। তো রেভেনের যেদিন ইভেন আচ্ছা। চোখ ফুটতেছে, ওই দিনও আমি ছিলাম। ঠিক আছে, তো এরকম। তো তারপরে বুঝতে পারছি যে আমার একটু ভালো বন্ড হয়ে গেছে, তা আমি লাগে আচ্ছা বাসায় অনেক কনভিন্স টনভিন্স করে সেই চিল্লাচিল্লি করে ইয়া করে তারপরে আমি নিয়ে আসলাম ওকে। ওর যখন 2 মাস বয়স তখন নিয়ে আসি ওকে। ফেব্রুয়ারির 8 তারিখে জন্মাইছে, তো ওকে হচ্ছে মার্চ এপ্রিলে নিয়ে আসি আমরা। এপ্রিলে নিয়ে আসি, আসার পরে তো এর আগে আমি কয়েকটা বিড়ালের বাচ্চা, মানে একদম ছোট্ট বাচ্চা ইয়ে করছিলাম, মানে একদম জাস্ট রাস্তায় দেখি যে রেস্কিউ মা করছিল। মা নাই ইয়া করছে, রেস্কিউ করছিলাম। হুম তো ওগুলো আবার শীতকালে নিউমোনিয়া হয়েছিল ওদের আগে থেকেই। তো আমি বাঁচানোর চেষ্টা করছিলাম, বাট একদম ছোট বাচ্চা ছিল, তো ওগুলো তো বাঁচাইতে পারিনি। এটা ভেটই হ্যাঁ বলছিল হ্যাঁ। যে তুমি নিউমোনিয়া প্লাস মা ছাড়া এমনি বাঁচানো যায় না, তাও তুমি চেষ্টা করো।
বাট হাই চান্স যে হ্যাঁ বাঁচবে না, তো বাঁচায় নেই। হুম তো এই ভয়ে হ্যাঁ আমি রেভেনকে আনার আগে আমি 1 মাস আমি আর আমার বোন ফাটায় ক্যাটস নিয়ে, ক্যাট সাইকোলজি নিয়ে সবকিছু নিয়ে যত পারছি রিসার্চ করছি ইন্টারনেটে। তো হ্যাঁ রিসার্চ করার পরে তারপরে ওকে নিয়ে আসি। তো তখন আমি জানতে পারি যে ওর কালারটা কালো, বিকজ এটা হচ্ছে একটা জেনেটিক মিউটেশন, ঠিক আছে? এটাকে আচ্ছা টর্টয়েস শেল বলে। হ্যাঁ, এবং টর্টয়েস ওকে শেল বিড়ালরা নাকি ওরা ওরা জানে যে ওরা একটু ডিফারেন্ট, এই কারণে ওরা অনেক মুডি হয়। এটা সব টর্টয়েস শেল আচ্ছা বিড়ালদের, ও এবং এটা হচ্ছে মানে খুব রেয়ার একটা মিউটেশন। এটা ছেলে বিড়ালদের হয় না কখনো, মেয়ে বিড়ালদের হয়, এবং মেয়ে বিড়ালদের 1 in 30,000 ক্যাটস হয় এই মিউটেশনটা। মানে ওর যেরকম স্কিনের হ্যাঁ হ্যাঁ প্যাটার্নটা হ্যাঁ, ওর ঠিক ওর সেরকম। কালারটা, তো ওর কালারটা কিরকম, টর্টয়েস শেলটা কিরকম, ওর কালো, কালোর মধ্যে সাদা আছে, অ্যাশ কালার আছে, গোল্ডেন আছে, ব্রাউন আছে, মানে সব ক্যাটের যত কালার হওয়া পসিবল হুম সবগুলার একটা মিক্সচার, ঠিক আছে? আচ্ছা প্রিডমিনেন্টলি কালো আর অ্যাশ, বাট এগুলোর মধ্যে সবগুলা কালারের মিক্সচার আছে। তো ওইটাকে টর্টয়েস শেল বলে, বিকজ ওইটা দেখতে যে মানে টর্টয়েস যে বড় কচ্ছপ টর্টয়েস গুলো, শেলের ওগুলা হ্যাঁ কাঠির হ্যাঁ হ্যাঁ যেগুলো, ওইটার শেলের মতন হয় আর কি, যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স মিক্সচার আর কি। তো ওইটা ইয়া করে। হ্যাঁ হ্যাঁ এখনো এটা আমি রেভেন দেখতে আছে, পাচ্ছি। রেভেনের বয়স এখন মাশাল্লাহ এই ফেব্রুয়ারির 8 তারিখে ওর বয়স 7 বছর হবে। এই এটা দেখতে পাচ্ছি না, একটু ইয়েস, কাছে আসো। কাছে আসো একটু, দেখা যাচ্ছে না। আমার পরে ক্যামেরার সামনে যাইতে হবে। ইয়া, দাঁড়াও আমি দেখি তোমাদেরকে একটু কুইকলি রেভেন দেখানো যায় নাকি। রেভেন, হ্যাঁ ও নামটা তুমি তো সুন্দর। নিজের বাসায় নাই, না হলে হ্যাঁ, তো ওকে আমি কোলে তো নিয়ে নিজের দেখানো বাসায় যেত। নাই, নাহলে রেভেনকে দেখাতাম। দয়রা এখানে করে একটা করে নিয়ে আসা যাইতো। রেভেন আছে, দেখবা তোমরা। আমি যে ফ্রেন্ডটার হ্যাঁ বাসায় হ্যাঁ আছি, ও আমি খুব যে ওর ফ্রেন্ডের আবার বাসায় সুন্দর, আছি, খাঁচা এখানেও আছে। একটা খুব টর্টয়েস সুন্দর। শেল ক্যাটই আছে, আমি তোমাকে দেখাইতে পারি। ধরো হ্যাঁ ওকে আমি আদর প্লিজ। করে নকল রেভেন ডাকি, কারণ ও একদম রেভেনের মতো দেখতে। দাঁড়াও, আরে আচ্ছা চলবে, এই, একটু নকল রেভেনের মতো বানাও। ওর দেখতে বলতেছে পাচ্ছ? শুধু করে নকল লেভেল এনে দিবা কিনা। ওর নাম কি, এই ওই যে নকল ওদের একটা লেভেনের সুন্দর নাম কি সুন্দর ছবি আসল? আছে, বুঝছো? ক্যাপশন দিছে, asked my daughter what the caption should be, she said ওই যে meow. বাবা, মিজু বেবি, মিজু বেবি। তো আরে এটা হচ্ছে ম্যাজিকিন, আরে ওর ডাক বাবা, নাম মেজ। বাবা আচ্ছা, বাবা, কিচ্ছু হবে না। হাই হাই হ্যালো। দাও মেজ। হাই, আঙ্কেলের কোলে একটু বসে থাকো। আঙ্কেল নাকি বাবা? এটা না, আমি বাবা না হচ্ছে তো, চাচ্চু, চাচা। আমি হচ্ছে চাচ্চু। কেন বাবা? ও আরে ও ঘুমাচ্ছিল, ওকে উঠাই নিয়ে আসছি, এখন রাগ করছে। এখন আরে তুমি আমি এখানে কে? আসলে বুঝতে পারছি ওর শুয়ে থাকো, কালারটা শুয়ে থাকো। আসলে অনেক সুন্দর। হ্যাঁ, সো এই যে দাঁড়াও হ্যাঁ, একটু ও ও দেখাই। দেখে বসে আছে। এই যে ওর ওর কালার দেখো, এই যে অনেকগুলা কালার, সরি, এই যে অনেকগুলা কালারের মিক্সচার থাকে এরকম, বুঝছো? সো বুঝতে এটাকে পারছি। টর্টয়েস শেল। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল মেজু বাবা, ওয়াও। শুয়ে থাকো, শুয়ে থাকো, থাকো চাচ্চু, আমার কাছে থাকো অব্দ। হ্যাঁ, হ্যাঁ, তারপর সো হচ্ছে যে তোমার 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 তো মানে আমরা আমরা বিলাই নিয়ে কেন চলে আসছিলাম? আমাদের টপিকটা কি ছিল জানি? ও ক্যাটডার থেকে বিলাই চলে আসছিল। হ্যাঁ, ক্যাটব্যাট হ্যাঁ থেকে বিলাই চলে আসছি। হয়, এটা এটা আমি একটু বিড়াল নিয়ে অবসেসড। আর তো না, সমস্যা বিড়াল নেই, নিয়ে তো আমরা আমরা খুশি সবাই হই। অবসেস। আর বিড়াল নিয়ে তো মানে তোমার থেকে তোমার বোন মনে হয় আরো অবসেস। মানে আমার যখন ফড়িং ছিল, ও যখন আমার বাসায় আসছে, ফড়িং ওর মুখে হাঁচি দিয়ে ভরাই ফেলতেছে। বলছে, না 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 ঠিক আছে, ইটস ফাইন, কিচ্ছু হবে না, ও তো একটা বাচ্চা। হ্যাঁ, ও তো বাচ্চাই তো, ঠিকই আছে। হ্যাঁ, ও এত মানে স্নিজিং করতেছে যে মানে ওকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, যে সারা গা ভরাই দিচ্ছে, সারা ফ্লোর ভরাই দিচ্ছে, ও সর্দিতে ভেসে যাচ্ছে পুরো বাসা। ফোরিং এ তো এই আর কি। ছোটবেলায় অনেক স্ট্রাগল ছিল এইসব নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওর তো নিউরোলজিক্যাল মানে ঝামেলা হুম আর কি। হুম। দেখো কি সুন্দর বাচ্চা বসে আছে, ওর মালিক যে সে খুব হ্যাঁ, ভালো, বিড়ালকে ভালো ট্রেন করছে। হ্যাঁ, এক আর দুই হচ্ছে আমার সাথে না কিভাবে জানি এই জিনিসটা মিলে যায়। আমার কাছে দুনিয়ার সব বিড়াল ভদ্রভাবে থাকে। তোমার মনে আছে তোমার ফড়িং টরিং সবগুলা কিন্তু আমার কোলে এসে বসে থাকতো। হ্যাঁ, ফড়িং, জয়ী। জয়ী, আল্লাহ, জয়ী আমার কোল থেকে নামতোই না। আমার কাছে এখনো ছবি ভিডিও গুলো হ্যাঁ, আছে। নিজু ঘুম পাইছে, ঘুমো। আচ্ছা। আহ, আহ, অনেকেই জানে না আমাদের ডিও হচ্ছে যে তার সানলাইটে অ্যালার্জি, হি ইজ অ্যালার্জিক টু সানলাইট। আমাদের ভ্যাম্পায়ার ইয়েস। যে জলজন্ত। হ্যাঁ আচ্ছা, এটাকে সহজ ভাষায় ভ্যাম্পায়ার বলে, এটাকে মেডিকেল টার্মে হচ্ছে
PMLE বলে, পলিমরফাস লাইট ইরাপশন, ঠিক আছে? সো আচ্ছা। এটা এটা হচ্ছে বেসিক্যালি মানে ইউভি লাইটে আমার স্কিনে ইয়ে হয়, মানে ওই যে অ্যালার্জিক রিয়াকশন হয় আর কি। এবং এটা এখন তো এটাকে আসলে সবাই সানের ব্যারিয়ারের ভ্যাম্পায়ার, যে তারপর অবস্থা, ভ্যাম্পায়ার ডাইরিজ, এডওয়ার্ড কালেন অনেক নাম দেয়। আমরা যখন সাভারে ছিলাম, তুমি যে একদিন গেছিলা, তো পরে হচ্ছে তুমি যেই রুমে ছিলে ওই রুমে তুমি ভুলে জানালার পর্দাটা দিয়ে ঘুমাও নাই, পরে ঘুম থেকে উঠে দেখছো জানালার পর্দাটা খোলা ছিল, তোমার পুরা হাত মুখ লাল হয়ে গেছে, র্যাশে ভরে গেছে। ও মাই গড, এত খারাপ অবস্থায়? হ্যাঁ। হ্যাঁ, আরে ডেফিনেটলি ডেফিনেটলি। এটার জন্য আচ্ছা, এমনি কি ফুড ইনটেক বা অন্য কোনো ধরনের প্রসিজারের ভিতরে যেতে হয় নাকি জাস্ট না সান না না, অ্যালার্জি? এটার জন্য কোনো কিছু না। এমনিতে আমার আই এম ডেথলি অ্যালার্জিক টু এগ প্ল্যান্টস। আমি লাস্ট টাইম আচ্ছা। যখন মনে হয় 2010-11 দিকে একটা বেগুনি খাইছিলাম, তখন আমাকে হসপিটাল নিয়ে যাওয়া লাগছিল। ওকে। হ্যাঁ হ্যাঁ, একদম আমার এয়ারওয়ে ব্লক হয়ে যায়, জিপ টিপ ফুলে। বাট এছাড়া আমার এমনিতে কোনো ফুড অ্যালার্জিস নাই। আমার হচ্ছে যেটা হয় হচ্ছে সানলাইট আর হিটে অ্যালার্জি। আইরনিকলি আমি বাংলাদেশে জন্মাইছি, বাট yeah, I'm very allergic to the sun and heat. And also বেগুন। Also begun, yes, eggplants. মানে আমার এটা জেনে জানি কেমন লাগলো যে ভাই একটা মানুষ বেগুনি খেয়ে হসপিটালাইজড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শোনো আমি বলি, এটা মানে ইয়া হয় এমনিতে, মানে মনে করো এমনিতে আমি বুলেট প্রুফ, বুঝছো? লাইক তুমি আমাকে হ্যাঁ, মেরে পিটেও কিছু করতে পারবে না, কিন্তু আমার ফ্রেন্ডরা বলে বেশি কথা বললে কিন্তু বেগুনি খাওয়াই দিব। আর আমি just শোনো আমার কিচ্ছু বলার নাই ওখানে, কি বলবো আমি? ভাই, আমার হ্যাঁ, খুবই তোমাকে অকওয়ার্ড হচ্ছে কিছু লাগতেছে, একটা আমার নাম মিশিয়ে খাওয়াই বেগুনি। দিল, তুমি কি করবে তখন? আমি খুবই হ্যাঁ, এটাতে অকওয়ার্ড খাইতেছি। কেন? আমি বললাম আমার নাম বেগুনি, তো এই জন্য আমি খুব অকওয়ার্ড খাইতেছি। যা বেশি তাহলে কিছু তো বললো কেউ তোমাকে নিয়ে বেগুনি। অ্যালার্জি আছে আমার। ওটাই ভাবছি ভাই, আমার পাশে সামনে থেকেও অ্যালার্জি শুরু হয়ে যাবে। এটাই হ্যাঁ, এটাই। হ্যাঁ, তোমার সানে এত অ্যালার্জি, তোমাকে যে বলবো তুমি এখানে চলে আসো, এখানে হচ্ছে সারা বছর, মানে আজকে সানলাইট নাই, এই কয়েকটা দিন সানলাইট নাই, মানে ক্যালগারি আমার চুজ করার অপশন, মানে চুজ করছি কারণ হচ্ছে এখানে অনেক সানলাইট সারাটা বছর। হুম মানে সামারে তো রাত 10টা 11টায় তখন সানসেট হয়, হুম হুম হুম। এই আর কি। তো এই জন্যই আর কি যে বলবো যে তুমি ব্রো ক্যালগারি চলে আসো, আমরা রান্না বান্না করে না না খাই। না, আমি 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 যদি কানাডায় মুভ করি কখনো, আমি একদম নর্থে মুভ করবো, যেখানে কোনো আলো আলো বাতাস থাকে না সারা জীবন। আমি আমি ওই যে বরফের বাতাস থাকে মাঝখানে যে না? শুয়ে থাকবো, আমার ভালো লাগে। ঠিক হ্যাঁ, আছে। একদম নর্থ পোলে যাইতে হবে তাইলে। ওইটাই ওইটাই, আমি একদম নর্থে যে মাউন্টেন উইল্ডারনেস এর মধ্যে থাকবো আরাম করে, বিড়াল টিড়াল নিয়ে। ভালো, ওখানে লাইফ দেখা লাইফ উইল বি যাবে গুড। যে ও পোলার বিয়ারও ওর কোলের মধ্যে বসে আছে, শুধু ক্যাট না, পোলার বিয়ারও ওর কোলে কথা শুনে, হে, এরকম দেখা যাবে আমার মনে হইতেছে। আই উড লাভ দ্যাট, অনেস্টলি আমি, আমার যদি একটা পেট পোলার বিয়ার থাকে, আমরা বেস্ট ফ্রেন্ডস হবো। আর পোলার বিয়ার দেখতে অনেক কিউট, মানে অনেক সুন্দর পোলার বিয়ার, অসম্ভব অনেক কিউট বড়। ওরা। they're অনেক very dangerous ফ্লাফি। animals, guys. কেউ আমাদের কথা শুনে পোলার বেয়ার আদর করতে যায় হ্যাঁ, না, এটার জন্য আমরা দায়ী না। হ্যাঁ, বাট I find them adorable. I find them very cute. হ্যাঁ, হ্যাঁ, মানে পান্ডা যেরকম এত মানে ডেঞ্জারাস না, একটু গাধা গাধা আছে, একটু সহজ সরল, কিন্তু পোলার বিয়ার একদমই সহজ সরল না, ওর একটু যথেষ্টই জুয়ে কাজ করছি না অনেকদিন, এগ্রেসিভ। তো হুম। এখানে মানে জুয়ের পোলার বিয়ারটাকে ভেজিটেরিয়ান বানাই দিছে, বুঝছো? আহারে। কেমনে কেমনে ওরা মাছ আরে ছাড়া অন্য মাঝে কিছু থেকে খেলো দেখছি কি ওরা করে? গাজর খাচ্ছে, ওরা সিলারি খাচ্ছে। আরে I mean, I guess যাতা। you could feed them that. ওদের ন্যাচারাল হ্যাবিটাটে জাস্ট এগুলো পাওয়া যায় না, বুঝছো? বরফের ইয়েতে তো হ্যাঁ, গাজর কোত্থেকে পাবা তুমি? বাট আই গেস দিলে খাবে না কেন, গাজর তো মজার জিনিস। ওই যে ছোটবেলা থেকে করাইছে, পুরা ডায়েট মেনটেন করছে, কিন্তু লাস্ট ইয়ার হচ্ছে যে মানে দুইটা ছিল পোলার বিয়ার, যে একটা নাম ছিল বাফিন আর একটা নাম শিকু। শিকু মারা গেল না বাফিন মারা গেল, মানে খেলতে গিয়ে ব্যথা পাইছে, দুজন একসাথে আহারে। খেলতে গিয়ে ব্যথা পাইছে, পরে পানি থেকে মনে হয় আর উঠতে পারে না, মানে কিছু একটা ঘটনা ঘটছে, তো একদিন মারা গেছে হুম হুম হুম। লাস্ট ইয়ার। তো এই আর কি যে পোলার বিয়ার অনেক কিউট, কিন্তু কেউ কাছে গিয়ে আদর করতে যেও না, পরে হচ্ছে যে খেয়ে ফেলবে। ডেফিনেটলি আদর করতে যাও না, আর আদর করতে গেলে হ্যাঁ, আমরা দায়ী না। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ যদি আমরা হচ্ছে জানি না কেউ বিয়ার গ্রিলস হয় এক্স্যাক্টলি। তাহলে ওইটা আলাদা বিষয়। ডেফিনেটলি আচ্ছা ব্রো, ডেফিনেটলি। তোমাকে একটা সিরিয়াস কোয়েশ্চেন করি। হ্যাঁ, সিরিয়াস কোয়েশ্চনটা হচ্ছে যে তোমার জীবনে হচ্ছে যে মানে ইনফ্লুয়েন্সিয়াল অর ইম্পর্টেন্ট উইমেন কে বা কারা ছিল? সেটা তোমার মা হতে পারে, টিচার হইতে পারে, তোমার বোন হইতে পারে, তোমার প্রেমিকা হইতে পারে, তোমার এক্স হইতে পারে, যে কেউ। আচ্ছা, আম, ছোটবেলা থেকে যদি বলতে হয়, আম্মু অফকোর্স, হুম বিকজ আম্মুকে সবসময় দেখতাম ছোটবেলা থেকে। মানে আহ, যদিও আমাদের সম্পর্কটা খুব বিটার সুইট, মাঝে মাঝে ঝগড়া করি, মাঝে মাঝে ভালো সম্পর্ক থাকে, বাট শি ইজ ডেফিনেটলি বিন আ ভেরি বিগ, মানে শি ইজ প্লেড আ বিগ রোল ইন শোয়িং মি দ্যাট হ্যাঁ, উইমেন ক্যান বি ভেরি স্মার্ট, ভেরি পাওয়ারফুল পিপল। আমার আম্মু, আহ, আহ, মার্সি তো জানো যে জাহাঙ্গীরনগর থেকেই ডাবল মাস্টার্স ডিগ্রি করা আম্মু। সো হুম শি ইজ অলওয়েজ বিন আ ভেরি ইন্টেলিজেন্ট ওয়ামেন। হুম আম্মু বিভিন্ন এমবাসিতে কাজ করছে, কেনেডিয়ান এমবাসিতে ক্যানাডিয়ান গভর্নমেন্টের জন্য কাজ করছিল কিছুদিন। হুম কিছুদিন না, অ্যাকচুয়ালি 12-14 বছর টানা। So definitely, Ammu, I would say, has played a big role in it. Definitely, I would say my girlfriend Muna, because oh, আচ্ছা without going into too many details, um, মানে একটা মানুষ লাইফে প্যারা খাওয়ার পরেও, মানে কতখানি প্যারা খাওয়ার পরেও কত স্টেডি থাকতে পারে বা কতখানি নাইস হইতে পারে। বিকজ ধরো তুমি কিন্তু ইটস ভেরি ইজি, বুঝছো, যে তোমাকে লাইফ প্যারা দিছে, এখন আমি সব, মানে আমাকে লাইফ প্যারা দিছে, এখন আমি সবাইকে প্যারা দিব। হুম ভেরি ইজি টু ডু দ্যাট। হুম হুম হোয়াট ইজন্ট ইজি ইজ ধরো নিজেকে ধরে রাখা ওটার মধ্যে, বুঝছো, যে না, আমি হ্যাঁ আমি স্টিল আমার জায়গায় ঠিক থাকবো, রাইট? বা হুম অনেক হুম ডিফিকাল্ট হুম হুম সিচুয়েশন হুম থেকে বের হওয়া। তো ডেফিনেটলি আই উড ডেফিনেটলি সে মাই গার্লফ্রেন্ড ফর দ্যাট এজ ওয়েল। যদি এর বাইরে হইতে হয়, তাহলে বিগেস্ট ইনফ্লুয়েন্স কি হবে? এক্সকিউজ মি, সরি। ফর সিঙ্গিং আমার অনেক বিগ, ও সরি, হ্যাঁ বলো। হুম বলো হ্যাঁ। বলো। তো for singing, I would say আমার one of my biggest influences is Hayley Williams. Um, she's the frontman of Paramore. ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা ছোটবেলা থেকে মানে আহ, ধরো পাওয়ারফুল এনার্জেটিক স্টেজ প্রেজেন্স ওর কাছ থেকে অনেক কিছু শিখছি। হুম এন্ড হেলি উইলিয়ামস এর স্টোরিটা মানে পড়লেও তোমরা অনলাইনে পড়তে পারবে এন্ড এভরিথিং। সো ইটস ইটস ক্রেজি। ও ও হুম ও অনেক প্যারা খেয়েও, অনেক ইয়ে করেও, ও শি ক্রিয়েটেড ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড ব্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, প্যারামোর। ধরো এটার হয়তো অনেক লিসনাররা ওদের নাম, ব্যান্ডের নামটা চিনবে, অনেকে চিনবে না, বাট আমি গ্যারান্টি দিচ্ছি যে ওদের গান সবাই শুনছে। ধরো ওদের কিছু গানে, যে আচ্ছা টুয়াইলাইট টুয়াইলাইট, অনেক মুভিজ টুভিজ সব জায়গায় গেছে, হুম রাইট? হ্যাঁ যেমন হ্যাঁ এই হ্যাঁ যে ওদের একটা গান আছে ডি কোড, ওটা কিন্তু টুয়াইলাইট, যদিও আমার টুয়াইলাইট খুব একটা পছন্দ না মুভিটা, বাট টুয়াইলাইটের থিম সংটাই কিন্তু ডি কোড, প্যারামোরের গান, রাইট? হ্যাঁ হ্যাঁ কেউ হ্যাঁ প্যারামোর শুনতে চাইলে আই উড ডেফিনেটলি সে মিজারি বিজনেস শুনো। মিউজিশিয়ানসদের মধ্যে হইলে ডেফিনেটলি আমার, আচ্ছা, আমি আমি একটা ভুল করে ফেলছি। ওয়ান অফ মাই বিগেস্ট ইনফ্লুয়েন্সেস ছোটবেলা থেকে, আহ, মানে অ্যামং উইমেন যদি বলতে হয়, সেটা হচ্ছে সিদ্দিকা কবির। ও ঠিক আছে, হ্যাঁ, পারফেক্ট। সিদ্দিকা কবির, এই মহিলাটা একটা এপিক মহিলা, ঠিক আছে? আমি এবং মজার একটা ছোট্ট একটা ওনার ব্যাপারে বলার আগে ছোট্ট একটা কাহিনী বলি। সো উনি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের, মানে আমার বড় হওয়ার পরে আমার একটা ফ্রেন্ড হয়েছে শানিল, ওনার নানু হয়, ঠিক আছে? ওয়াও। আচ্ছা এটা, হ্যাঁ হ্যাঁ, এবং উনি যদিও মানে বাই দ্য টাইম আই ওয়াজ ক্লোজ ফ্রেন্ডস উইথ শানিল, সিদ্দিকা কবির মারা যান, হুম বাট মানে উনি ওনার মারা যাওয়ার পরে আই গিয়ে, বাট আমি ওনার বাসায় গিয়ে ওনার মেয়েকে, ওনার ভাগ্নিকে রান্না করে খাওয়াইতে পারছি, এটা আমার ওয়ান অফ মাই লাইফের বিগেস্ট অ্যাচিভমেন্ট। ওয়াও। ছোটবেলায় আমাকে, আহ, Wow! ছোটবেলায় আমি যখন বয়স যখন 10-12 এস কিছু একটা হবে, তখন আমি হচ্ছে ওই যে তখন সিদ্দিকা কবির রেসিপি শোটা হইতো। এনটিভিতে হতো। তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ ওইখানে আমি আমার ইয়ে ডিপ ফ্রাইড মাশরুম ক্যাপসের আমার একটা নিজস্ব রেসিপি, ওইটা আমি ওদেরকে দিছিলাম, এবং ওরা আমাকে চুজও করছিল শোতে আসার জন্য। কিন্তু যাই আরে হোক, পরে
ছোট ছিলাম অনেক, আব্বু আম্মু যাইতে দেয় নাই and all that. ইস, So I never had the আরে privilege to cook for her, but আমি ওনার ফ্যামিলি মেম্বারদেরকে কুক করে খাওয়াইছি। এটা আমার লাইফে অনেক বড় একটা I would say achievement. বাহ, তারপর আমি yes. ওনার ছবি, মানে ওনার যে ছবি ঝুলানো আছে ওই ছবির পাশে গিয়ে আমি ওনার রান্নার প্লেট নিয়ে একটা ছবি তুলছি। So আরে that was a crazy হ্যাঁ, আচ্ছা না আমি এরপর বলবো আমরা যারা ওই সময় বড় হয়েছি আমাদের সবার জন্যই অলমোস্ট যারা কুকিং পছন্দ করে সিদ্দিকা কবির মানে অনেক বড় একটা ইনফ্লুয়েন্স ছিল আমাদের জন্য। আমরা শিখছি কিন্তু মানে আমার ক্ষেত্রে আমি যদি একটু বলি মানে হুম কথা যেহেতু উঠছে না বলে পারতেছি না। আমি মানে আম্মুর কাছে সবসময় একটা বই থাকতো সিদ্দিকা কবিরের রান্না খাদ্য পুষ্টি, আমি এইটা পড়ে রান্না শিখছি। এটা সবার আম্মুর কাছে আছে। আমি তাই বলি না, পিঙ্ক রাইট? আমার স্কোয়ার স্কোয়ার ছিল, পিঙ্ক আর ব্ল্যাক স্কোয়ার গুলা। এক্স্যাক্টলি। এবং আমাদের কি বলবো এসএসসির সময় হোম ইকোনমিক্স যে কোর্সটা ওই বইটা হুম হুম। মানে একটা এনসিটিভির বই, সেটাও আমি দেখতাম ওই রান্না খাদ্য পুষ্টি থেকে কাট টু কাট কপি মেরে বানানো একটা বই। হ্যাঁ, আর আমি দেখতাম কি ভাই যে ভাই এগুলো তো আগে নিজে থেকে পড়া, মানে কেন হচ্ছে হোম ইকোনমিক্স বইতে যত হচ্ছে এই যে রান্না খাদ্য পুষ্টি এই টপিক রিলেটেড যা আছে ওই বই থেকেই মেরে দেয়া থাকতো। সো উনি এতটা ইনফ্লুয়েন্সিয়াল আমাদের সবার লাইফে, সব ভাবে এই মানুষটাকে সবাই জানে এবং সে যেখানেই আছে অনেক অনেক মানুষ তার জন্য এখন রান্না করে। এটাই একটা হ্যাঁ শান্তি হ্যাঁ আমি মনে হ্যাঁ করি। হ্যাঁ কিন্তু ডেফিনেটলি মানে ডেফিনেটলি। ডিও যে এত মজার রান্না করে ভাই, যাদের হচ্ছে পাঙ্গাস মাছ পছন্দ, ডিওর হাতে হাতে হচ্ছে যে 5 ফোড়ন দিয়ে পাঙ্গাস মাছ বিভিন্ন সবজি দিয়ে, ও মাই ফাকিং গড, ওই যে উই হ্যাঁ, ওয়াজ সো ফুলকপি ফানি। টমেটো এগুলো দিয়ে বানাইতাম পাঙ্গাস আমি মাছ এটা দিয়ে। ভাই taste শীত এখনো ভুলতে আসতেছে, পারি না ব্রো। পাঙ্গাস মাছ কিনে আনবো আমি না? এই এখনো বাংলাদেশে বলতে আসো আবার পারি খাওয়াবো। যে এটা এত মানে অদ্ভুত একটা মজার মানে রান্না হয়েছে, এত মজা, ভাত দিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে সবজি দিয়ে মাখায় খাইতে, ওয়াও। মাঝ রাতে রান্না করছে ও ওই দিন, পরে আমরা মাঝ রাতে ভাত খাইছি। হ্যাঁ, সবাই গোল করে বসে ফ্লোরে বসে ভাত খাইছি, মজা ছিল ব্রো। Those were good times, man. Good times. প্রত্যেকদিন হচ্ছে যে সন্ধ্যাবেলা তো ভেলপুরি খাইতে যাইতো মাঝে মধ্যে, আমি যদি বের না হয় ওরা নিয়ে আসতো, নিয়ে এসে বলতো যে ব্রো চলো আমরা আজকে রাতে কি খাবো, চলো আমরা রান্না করি। তা আমাদের বাসায় অন্যান্য যারা থাকে সবাই তো আইসা, ওরা কেউ রান্না করে না, তো হচ্ছে যে আমি আর ডিও আমরা রান্নাঘরে এসে যে গল্প করতে করতে একজন পেঁয়াজ কাটতেছে, একজন মশলা বাটতেছে, একজন রান্নাটা করতেছে, এরকম আর কি। হ্যাঁ, and খুবই অদ্ভুত। definitely ধরো মার্সি রান্না করছে তখন আমি একটু কাটাকুটি করে দিচ্ছি, আমি হ্যাঁ। করলে মার্সি কাটাকুটি করে দিচ্ছে, এরকম হয়তো সবসময়। It was a very fun experience overall. Yes, সবসময়। yes, we had, yeah, definitely we had a very fun experience, and মানে ওই টাইমটা খুবই মজার ছিল যে একসাথে রান্না করে, মানে তুমিও রান্না বুঝো আমিও রান্না বুঝি, দ্যাটস ওয়াই আমাদের সিঙ্কটা খুবই ভালো, যে আমাদের প্যারা লাগে না রান্না করতে। কিন্তু তুমি আরেকটা মানুষের সাথে হ্যাঁ। রান্না করতে যাও, খুবই ব্যাড বাজ। True. True. তোমার আমার কিন্তু ফার্স্ট এটা খাতি হয়। হয়েছিল এভাবে করে, হাউসমেটস হওয়ার পরে আমাদের ফার্স্ট কিন্তু খাতি হয়েছিল যে আল্লাহ ব্রো তুমি তো দেখি ভালো বুঝো, তুমিও বলো আমাকে বলছো হ্যাঁ ব্রো তুমিও তো দেখি রান্না টান্না ভালোই বুঝো। আমি লাগে হ্যাঁ জমবে ব্যাপারটা। হ্যাঁ, and আমরা যাই রান্না করি এত ঝাল দিয়ে রান্না করি। আল্লাহ, আমার গার্লফ্রেন্ড এখনো আমাকে মাঝে মাঝে বকা দেয় যে তুই এরকম করে মারা যাবা তুমি, যে মাঝে মাঝে এরকম মাঝে মাঝে করে কি হয়েছে, মার্সি আমাকে মরিচের একটা জিনিস শিখাইছে বুঝছো, যে মরিচ গো দিয়ে মরিচের তরকারি? মরিচ গুঁড়ি। আচ্ছা মরিচ, আচ্ছা। হ্যাঁ, তো ওইটা প্রায় আমি বানাই, তো আমি তো একদম মুঠা মুঠা করে ভর্তি করে কাঁচামরিচ নিয়ে বানাই। তো একবার মানে আমার গার্লফ্রেন্ডকে যখন আমি ফার্স্ট ডেট করা শুরু করি, আমি ওকে ভিডিও কলে রেখে আমি আচ্ছা ভাত আছে এই আছে বাসায়, আচ্ছা ভিডিও কলে থাকো তুমি, আমি এটা একটু বানাবো। আমি যখন এতগুলো মরিচ নিয়ে প্যানের মধ্যে দিছি, তারপর ওটা ভর্তা বানাচ্ছি, ও যে তাকায় বলে তুমি মারা যাবা ডুড, তুমি এটা কইরো না প্লিজ, তুমি এটা, আমাকে ভিডিও কলে রেখে এগুলো এরকম ভাবে বলছো, ভয় পেয়ে গেছো। পরে দেখে আমি পুরোটা খাইছি, তারপরে ও দেখি প্যারা খেয়ে গেছে। পরে বললাম যে না, এটা আমার একটা ফ্রেন্ড শিখাইছে আমাকে, আমার খুব মজা লাগে। হ্যাঁ, তোমাকে নাভিদ বলছে, নাভিদ রায়ান বলছে হে ডিও ব্রো নাভিদ। আরে নাভিদ কি অবস্থা?
আচ্ছা, নাভিদ হচ্ছে আমার অরিন চিটাগাঙ্গা বলছে ভাই ডিও ভাই প্লাস বন্ধু। বেস্ট। আরাফ ও জাফর এটা বলছে one of the finest musician and human being. হ্যাঁ, ডিও ইজ এ বেস্ট হিউম্যান oh বিং, okay I guess he is, yeah bro. I wanna give a shout out to Araf Zafar. um he has আচ্ছা, been one of my like you could say closest friends. He's been my bandmate for a very long time. আমরা ফার্স্ট আমাদের ইন্ডি রক জার্নি একসাথে করি। আমাদের দ্য লেমনেড থিওরি নামে একটা ব্যান্ড ছিল, ভেরি ভেরি ডিয়ার ব্যান্ড, ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো ওইটার গিটার ছিল, আমি ওখানে গান গাইতাম। ইনফ্যাক্ট আমি যে চেইনটা পরে আছি এখন রাইট নাও, এটা কিন্তু আরব জাফরের দেওয়া। আরব জাফর গিফট ওকে, করছে আমাকে। shout out to তো আরাফ আরব, আই জাফর। হ্যাভ আ পিস অফ ইউ উইথ মি ব্রো। Shout out to Wow. Araf Zafar, ছেলেটা আমাকে এত he has amazing music taste. ও আমাকে এত সুন্দর সুন্দর গান শোনাইছে আজ পর্যন্ত, হ্যাঁ, man, it's crazy. আচ্ছা, হ্যাঁ, তুমি তো গানও লেখো তাই না? মানে তোমার এরকম মানে কি কতগুলো গান লেখছো এই পর্যন্ত বলো তো? আনরিলিজড অনেক, রিলিজড গান পাঁচটা ছয়টা, হ্যাঁ 6টার মতো, 5-6টার মতো রিলিজ গান আচ্ছা, আছে। আর um, এখন অ্যালবামের কাজ চলতেছে। আর আনরিলিজ গান অনেক আছে, যেগুলো মনে করো ছোট ছোট প্ল্যাটফর্মে বের করছি বা কনসার্টে রিভিল করছি, এরকম অনেক হ্যাঁ গান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, cool. কি জানি বলে, আমি আবার ভুলে গেছি, ধ্যাত খালি ভুলে যায়। আমি কি একটু আচ্ছা, বলবো? হ্যাঁ, আমার আমি মনে একটা কিছু সিরিয়াস প্রশ্ন কোয়েশ্চেন করি। আছে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, আমি ডিওকে কে একটা কোয়েশ্চেন করি করতেছে? একটা। হ্যাঁ করো না। আচ্ছা, যে তুমি তো please. মানে মানুষের জীবনে তো আমরা অনেক প্রেম করি, মানে প্রেমের সম্পর্ক হয়, ভালোবাসা হয়। তো তুমি যদি মানে অ্যাজ এ বয়ফ্রেন্ড তুমি নিজেকে 10-এর মধ্যে কত রেট দিবা? এটা তো টাফ, নিজেকে কিভাবে প্লিজ রেট বলো। দেওয়ার বয়স। হ্যাঁ সেলফ রিফ্লেকশন। দাও যে তুমি কতটুকু হচ্ছে যে রেট দিতে পারতেছো নিজেকে, যে অ্যাজ এ বয়ফ্রেন্ড তুমি কতটুকু হচ্ছে যে নিজেকে বেটার প্রমাণ করো, যে বেটার ভাবো। বারো আমি বেটার করতে নিজেকে চাও? কতটুকু, এটা তো অনেক টাফ আমার, এটা তো এটা কেমনে আনসার করবো? আমি এত এটা তো বয়ফ্রেন্ড কেমন দেখি? ফ্ল্যাকচুয়েট করে। আচ্ছা, আমার গার্লফ্রেন্ড বলছে 11 আউট অফ 10। আমার ইগোটা আরেকটু বেড়ে গেছে। থ্যাংক ইউ। ইয়ে, কিন্তু তুমি না, নিজে কি মনে নিজেকে করো? তুমি নিজে কি মনে করো? ওটা তো তোমার পার্টনার বললো। নিজে কি মনে করি? হ্যাঁ আচ্ছা, I guess I would say I'm a good boyfriend. I wouldn't say I'm a good person because most মানুষকে আমার মানে মানে আমি আমার মতন থাকতে পছন্দ করি, জানো তো, আমার যায় আসে না আসলে আশেপাশের মোস্ট মানুষের কি হচ্ছে না হচ্ছে, আমার কাছের মানুষ ছাড়া। আমার এখন গান গাইতে ভালো লাগে, আমার এটা বলি ফ্রেন্ডদের যে সাথে কাছের তুমি মানুষদের ধরো সাথে থাকতে নিজেকে ভালো নিজে লাগে। ডেট করতেছো, জি তুমি সরি। নিজেকে নিজে ডেট করবা, মানে মানে তুমি তোমার মতো একটা পার্সনকে ডেট করতে চাচ্ছ, তাইলে হচ্ছে মানে একদম হুবহু তুমি, তাইলে হচ্ছে যে কত রেট দিবা? আচ্ছা, হ্যাঁ না Like, if একটু you ভালোই would, রেট দিব, আমি dated yourself. একটু ভালোই, আচ্ছা একটু ভালোই রেট দিব, কারণ আমার একটা আই উড সে ভালো জিনিস ইজ মানে আমি ডেট করলে, মানে সিরিয়াসলি ডেট করলে আমি অনেক স্পয়েল করতে পছন্দ, মানে আমার খুব ভালো লাগে যে আমি আমার পার্টনারকে একটু স্পয়েল করব, একটু ইয়া করব। তো আই উড সে নট ব্যাড। কত কত 7-8 সেই আই যে গেস। নাম্বারস। আরে 7 ঠিক আছে, হ্যাঁ 7-8 Oh দিব। my God, There's room for 7-8. improvement Wow. definitely. ঠিক আছে। হ্যাঁ, already তোমার There's question definitely আচ্ছা, room for এসে- improvement, but খারাপ না, ভালো। হ্যাঁ, আমার মনে হয় একটু নেটের প্রবলেম হচ্ছে। Let me switch to mobile data. হ্যাঁ, ও ওয়াও, তুমি এতক্ষণ ওয়াইফাই ছিলা, ইন্টারনেট কানেকশন এত ভালো ছিল। ও ওয়াও, আজকের এপিসোডটা পুরো 1 ঘন্টা বেশি হয়ে গেছে, ওর ইন্টারনেট কানেকশনে একবারও ঝামেলা করে নাই। সেটাই। অ্যাচিভমেন্ট। Yes, hello. হ্যাঁ Yes, I am ওকে, back. আমি I একটা am back. প্রশ্ন করব, সেটা হচ্ছে জি। ধরো আমাদের সমসাময়িক মানে তোমরা যখন মিউজিক শুরু করছো তখন দেশের অবস্থা একরকম ছিল,
এখন যারা ইয়াং আছে, যারা 15-16 বছরের, একদম স্কুল কলেজ বা স্কুল শেষ হচ্ছে, কলেজ শুরু হচ্ছে, এরকম বাচ্চারা যারা হচ্ছে হুম হুম মিউজিক করতে চায়, এই পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে একটা সরকার পতনের পর অনেক কিছু চেঞ্জ আসছে, সবার থটেও অনেক হুম হুম চেঞ্জ হুম। আসছে। তোমাদের সময় আহ প্ল্যাটফর্ম গুলো একরকম ছিল, এখন অনেক ইন্ডিপেন্ডেন্ট জায়গা চলে আসছে নিজের পারফরমেন্সটা দেখানোর। তো তুমি এই হুম হুম। নিউ বাচ্চা কাচ্চাদের জন্য কিছু একটা বলো যে ওরা কি কি করতে পারে, বা তুমি নিজে কি ফেস করছো যে না এইটা যদি আর্লি টাইমে করতাম তাহলে এখন এসে আরেকটু ভালো কিছু করতে পারতাম, বা এই ছোটখাটো একটু টিপস এন্ড ট্রিক্স দাও যারা ইয়াং এবং আচ্ছা, এখন মিউজিক করছে তাদের জন্য। ডেফিনেটলি ডেফিনেটলি কিছু জিনিস আছে। নাম্বার ওয়ান যেটা আমি বলবো, এটা আমার নিজের একটু কম ফেস করতে হয়েছে, মানে নিজের হুম। ক্ষেত্রে, বাট আই উড সে, এখন এটা আমার কথাটা হালকা কন্ট্রোভার্সিয়াল হইতেও পারে, নাও হইতে পারে, আমি শিওর না। বাট নাম্বার ওয়ান রিজন মোস্ট ব্যান্ডস বা মিউজিশিয়ানস টিকে না, যদিও ওরা অসম্ভব ট্যালেন্টেড থাকে, টিকে না, ইজ বিকজ ইগো। বুঝছো? এখন আই আন্ডারস্ট্যান্ড যে ইগো এন্ড মিউজিশিয়ানদের, ইউনিটি। হ্যাঁ হ্যাঁ, ইগো এন্ড ইগোর ইউনিটি, বলেই ডেফিনেটলি তো ইউনিটিটা তো ইউনিটি ব্রো, থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ইউনিটিটা নষ্ট হয় ইগোর কারণেই ব্রো। বুঝছো? হুম। আম, মানে ডেফিনেটলি একটা লেভেল অফ ইগো, একটা লেভেল অফ, মানে আই উড সে অলমোস্ট নার্সিসিজম তোমার থাকা লাগবে ইফ ইউ ওয়ান্ট টু পারফর্ম লাইভ। হ্যাঁ, যেমন হুম। এখন আমি নিজেকে 7 7 বা 8 আউট অফ 10 রেট করলো, স্টেজে থাকা অবস্থায় কিন্তু আমি আরেকটা মানুষ হয়ে যাই। হ্যাঁ, ওই সময় আমি নিজেকে 10 আউট অফ 10 রেট করি, বিকজ আমার কথাটা হচ্ছে আমি বেস্ট, আমি হ্যাঁ, মানুষকে দেখাইতে আসছি আমি কেন বেস্ট, এরকম একটা মেন্টালিটি আর কি। হুম হ্যাঁ, হুম নাহলে তো হুম বাট পারফরমেন্সটা এটা ভালো না, হবে না, একটা গুড ইম্প্যাক্ট হ্যাঁ হ্যাঁ, আসবে না। এটা বাট এটা না অনেকে, আমি বলবো না মোস্ট বা লিস্ট এরকম কিছু বলবো না, অনেকের হয় অনেকের হয় না এই জিনিসটা। বাট আমি যেটা অনেক দেখছি যে এই জিনিসটা না স্টেজ থেকে নেমে মানুষ অফ করতে জানে না। বুঝছো? এই ইগোটা শুধু স্টেজে থাকা উচিত। বুঝছো? হুম আচ্ছা। নর্মালি হুম এই হাম্বল থাকতে হয়, কারণ হুম জিনিসটা কি, তুমি না, মানে মিউজিক না ইনসেন লেভেলের প্র্যাকটিস করতে হয়। ধরো মানুষ এখন আমার কাছে এসে বলে, ভাই তুমি এত ভার্সেটাইল সিঙ্গার, তুমি মেটালও গাইতে পারো, স্ক্রিমও করতে পারো, আবার মেলোডিক গানও গাইতে পারো, কেমনে তোমার মতন হবো কেমনে? হুম। তারপরে আমি যখন বলি বাসায় বসে প্র্যাকটিস করো, তখন ওদের ভাল লাগে না অ্যান্সারটা। ঠিক আছে, ওরা ওরা ভাবে যে কি একটা চায়, ম্যাজিক কিছু যেটা আছে। ম্যাজিক পোর্শন কিন্তু থাকবে, গিলবো হয়ে যাবে হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে এরকম কিছু নাই। আমি আসলে গ্লাস 15 বছর ধরে ওই ঘ্যান ঘ্যান করতে করতে আমার বাসায় মানে যখন মা বাবার সাথে থাকছি বা বোনের সাথে থাকছি, বা যখন বিদেশে হাউসমেটদের সাথে থাকছি, আমি জাস্ট ঘ্যান ঘ্যান করে ওদের মাথাটা খারাপ করতাম, এটাই, আর কিছু না, মানে কনস্ট্যান্ট প্র্যাকটিস। আমি এখনো এই 15 বছর পরে আসার পরেও আমি এখন প্রত্যেকদিন ভোকাল প্র্যাকটিস করি, ইভেন তো আমি এখন ভোকাল শিখাই মানুষকে। আই স্টিল প্র্যাকটিস এভরিডে, বিকজ এটা ছাড়া সম্ভব না আসলে। মিউজিকের নাম্বার ওয়ান জিনিসটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে, এন্ড কনস্ট্যান্টলি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ ধরো আমার আমার যে ধরো আমার কিছু ফ্রেন্ডস আছে, যারা এখন নেমেসিস টেমেসিস লেভেলের ব্যান্ডে বাজায়, ওরাও এখনো আচ্ছা। প্র্যাকটিস করে। তো ইফ নেমেসিস এর গিটারিস্ট ক্যান স্টিল প্র্যাকটিস এভরি ডে, হোয়াট মেক্স ইউ সো স্পেশাল ইজ মাই কোয়েশ্চেন, যে তোমার প্র্যাকটিস না করতেই হয়ে যাবে। তো এই ইগোটা যদি বাদ দেয় না, যে ও আমি, মানে স্টেজের মধ্যে তুমি বেস্ট জোস, কিন্তু স্টেজ থেকে নামার পর রিয়েলাইজ যে হ্যাঁ তুমি জোস, কিন্তু তোমার আরো অনেক ইমপ্রুভ করার জায়গা আছে, নাইলে হয় কি মানুষ ওই জায়গাটায় আটকায় থাকে। তো আমি নাম নিব হুম। না, বাট এরকম অনেক মিউজিশিয়ানস আছে যারা, ধরো আমরা যখন এই লেভেলে, ঠিক আছে, আমরা যখন একদম বটম লেভেলে, হুম। তখন ওনারা এইখানে, and আমাদের হুম। মনে হতো কি হাই হাই কি বাজায় কি গান গায়। ঠিক আছে, হুম। প্রবলেমটা হচ্ছে যে 10 বছর পরে যখন আমরা এখানে উঠছি, ওরা তখন ওই এক্সাক্ট ওইখানে আটকায় আছে, যার কারণে আগাইতে পারে না, আর কিচ্ছু না। হ্যাঁ, এবং এই কারণ ওই জিনিসটা আমি একটা, চেঞ্জটাকে এভরিডে অ্যাকসেপ্ট করাটা ওদের জন্য ডেফিনেটলি কঠিন হয়ে যায়। ডেফিনেটলি, এন্ড আই উডন্ট সে ইটস ইজি, বিকজ বাংলাদেশে না মিউজিক করাটা ইজি না, বিকজ মোটিভেশন পাওয়া যায় না। বুঝছো? ধরো টু বি ভেরি অনেস্ট, মানে আমি আমার বাসা থেকেও লাইক সাপোর্ট দিত না মিউজিকে, টু বি অনেস্ট। এখন করে, এখন যেহেতু একটু একটু নোন হয়েছে, একটু করে, বাট ছোটবেলায় সাপোর্টটা দিত না। হুম, যখন দেখছে যে টিভিতে আসা শুরু করছি, পেপারের নাম আসতেছে বা ম্যাগাজিনস এর নাম আসতেছে, তখন সাপোর্ট দিছে। বাট
শুরুতে দিত না। তো আই রিয়েলাইজ যে খুব ডিমোটিভেটিং লাগে যখন কেউ সাপোর্ট দিচ্ছে না, ইয়া করতেছে না। বাট এই জিনিসটাই তুমি পার করতে পারলে ইউ ক্যান বি বেটার দেন এভরিওয়ান এলস, নাইলে আসলে সম্ভব। আই উড ডেফিনেটলি সে ইয়াং ওয়ান্সদের কাছে যে আচ্ছা ডিমোটিভেটেড হয়েও না, ইগোটাকে সাইডে রেখে রিয়েলাইজ যে ইটস জাস্ট আ স্কিল, ইটস জাস্ট আ ক্রাফট। মিউজিকটা মানে অন্য যে কোনো কিছুর মতো নেই। তুমি যেমন রান্নাও যত করবা তুমি অত জোস হবে, তুমি ধরো যে কোনো কিছুই তুমি যত ছবি আঁকবা যত করবা অত যত জোস হবে, প্র্যাকটিস মিউজিকটা করবা ওরকমই। তত বেশি বেটার হবে। যেমন এক্স্যাক্টলি ডিও এক্স্যাক্টলি প্রথম দিকেই বললো যে তার মিউজিকে হচ্ছে যে কোনো হাতে খড়ি হুম না, হাতে খড়ি হ্যাঁ হাতে ছিল খড়ি না। কিন্তু মানে ডিওর বায়োতে মানে ডিও হচ্ছে যে কি জানি বলে গিটার, বেস, কিবোর্ড, তারপর হচ্ছে ড্রামস, তারপর সে হচ্ছে যে মানে গাইতেও পারে, সে লিখতেও পারে। তার মানে কি সবকিছুই ও নিজেকে পারতেছে। এভরিডে ইমপ্রুভ ও করা। নিজেকে অনেক সময় দিচ্ছে, নিজে অনেক প্র্যাকটিস করছে, এবং সে হচ্ছে যে যেহেতু মানে ওই যে তোমার প্যাডে গিয়ে প্র্যাকটিস করা সবকিছু থেকে শুরু করে আর কি, যে অনেক টাকা পয়সা খরচের ব্যাপার আছে, সে আবার সাইড জবও কিন্তু করতেছে। ও হ্যাঁ হ্যাঁ, সো আই ওয়ার্ক হুম আ ফুল টাইম জব এজ ওয়েল এটার পাশাপাশি, প্লাস আমি ইউনিভার্সিটি করি। তো এগুলো সবকিছুর হাই সাথে হ্যাঁ মানে চালাই যেতে হবে। একটা ভালো জিনিস কি, চালাই যেতে পারলে ইয়ে হবে। আই উড সে আই এম প্রাউড অ্যাবাউট দিস থিং। সো আমার যেমন ফর এক্সাম্পল তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। আমার আমার যে ব্যান্ডমেট রাহুল, ও আমাকে এই জিনিসটা নিয়ে রিসেন্টলি আমাকে পয়েন্ট আউট করছে যে দোস্ত তোর এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে আমার এই 5-6 মাস আগে আমি সিঁড়ি থেকে পড়ে আমার এখানে, এখন হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট আমার এখানে মাথাটা ফেটে যায় এই জায়গায়, ইস এবং আমার 6টা সেলাই লাগে। হ্যাঁ এখন প্রবলেমটা হচ্ছে যে আমি যেদিন সেলাইটা হ্যাঁ করছি মাথায়, তার পরের দিন, তার না তার তার ঠিক 2 দিন পরে, মানে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে পরের দিন আমাদের ময়মনসিংহে মনে হয় শো ছিল, হ্যাঁ ময়মনসিংহে শো ছিল, ঠিক আছে। হুম আম, হ্যাঁ ময়মনসিংহে শো ছিল। তো আহ, আমি ওই স্টিচ অবস্থা নিয়ে আমি ব্যান্ডেজ নিয়ে যে কনসার্ট করছি, আমি হেড ব্যাং করতেছিলাম কনসার্টের মাঝখানে, এবং আমার ব্যান্ডেজটা খুলে চলে আসে, আমার হাতে চলে আসে, আমি আবার এইভাবে করে স্টেজের মধ্যে আমি আবার এইভাবে লাগাই, আবারও হেড ব্যাং করতে করতে গান গাইছি। তো নামার পরে, স্টেজ থেকে নামার পরে আমার আমার যে ব্যান্ডের গিটারিস্ট রাহুল, ও ও হচ্ছে আমাকে একটা হাক দেয়, হাক দিয়ে বলে যে দোস্ত তুই আজকে যে জিনিসটা করছস তোর প্রতি আমার অনেক রেসপেক্ট বেড়ে গেছে। তাহলে কি করছি, আমি তো কিছুই করিনি। বলে না দোস্ত, এটা আমি আগেন নাম নিব না আমি কারো, বাট ও আরেকজনের নাম নিছে যে অমুক হইলে আম, হয়তো মানে, বা অন্য অন্য কেউ হইলে হয়তো এটা 1 মাসের একটা ব্রেক নিত। তুই হুম 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 কাঁচা হুম স্টিচটা নিয়ে তোর গত পরশুদিন স্টিচ করছিস, তুই আজকে ময়মনসিং চলে আসছিস আমাদের সাথে ট্যুর করতে। তাই বললাম দোস্ত হুম হুম শো তো চলতে চলতে হবে, শো মাস্ট গো অন। হুম তো ও বললো যে দোস্ত এটা কিন্তু সবাই করে না, তো এটার জন্য তোর তেমন অনেক রেসপেক্ট বাড়ছে। তো ওইটা ওইটা আই গেস আই এম লিটল প্রাউড অফ, যে মানে দুনিয়া ভেঙে গেল আমার ক্রাফট ঠিক জায়গায় থাকতে হবে। এই কারণ জিনিসটা হ্যাঁ, আমার ফেসে the যদি show must স্টিচ go on. থাকে, তুমি যদি গান গাচ্ছ তখন তো তোমার পুরো ফেসিয়ালের মাসল গুলা হচ্ছে মুভ করতেছে, তখন তো একটা স্ট্রেচ পড়ে একটা, ডেফিনেটলি মানে ডেফিনেটলি আর হ্যাঁ হেড ব্যাং করতেছো, ওটা তো আরো এক্সট্রিম স্ট্রেস হ্যাঁ হ্যাঁ। ওই Oh my স্টিচটাকে দেওয়া। god, সো হ্যাঁ, এটা আসলে একটা বোল্ড ডিসিশন ছিল। that's হুম, হুম। crazy. আমি এই যে কয়েকদিন আগে আমার এখনো জয়ের এখানে মানে আমার আক্কেল দাঁত তুলতে গিয়ে এতখানি হাড্ডি কেটে কেটে তারপর ভিতর থেকে বিয়ে করতে হতো, তো আমার জবন হুম হুম কাটছে। ওইটা নিয়েও আমি কনসার্ট করছি। আরে ব্রো, প্রেরণা তোমাকে কমেন্ট করছে, OMG, is this my go to tattoo artist? ও নাইস, প্রেরণা শাউট আউট টু আহমেদ প্রেরণা। বলছে। প্রেরণা ওয়াজ মাই ফার্স্ট এভার ট্যাটু ক্লায়েন্ট, এবং ও বলছে she's such a তোমার faithful পডকাস্টটা client of mine রিলিজ যে করতেছি, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, এই প্রেরণার সাথেও আমি একটা পডকাস্ট করছি যেটা এখনো বের হয় নাই। ও মাই গড, প্রেরণা তাড়াতাড়ি করো। তো প্রেরণা হচ্ছে আমার ফার্স্ট ট্যাটু আচ্ছা, ক্লায়েন্ট ছিল এভার, এবং ও হ্যাঁ ওর ওর আমার সাথে এরকম একটা ইয়ে আছে যে ও বাংলাদেশে যত ট্যাটু করবে সব ও খালি আমার কাছ থেকে করবে। তো আই থিঙ্ক আজ আচ্ছা, পর্যন্ত প্রেরণার 3টা ট্যাটু করে দিছি আমি। ওয়াও ওয়াও। হুম, আচ্ছা, আমি আরেকটা সিরিয়াস কোয়েশ্চেন করতে চাই, আমাদের একদম শেষের জি দিকে, বলে ফেলেন। আমাদের আর 20 মিনিটের মতো সময় আছে। হ্যাঁ, হ্যাঁ ধরো তোমার কাছে একদিনের একটা পাওয়ার আছে যে তুমি বাংলাদেশের 3টা পলিসি চেঞ্জ করতে পারবা, ও তুমি নো, কি আই কি থট পলিসি আমরা চেঞ্জ করবা? পলিটিক্স নিয়ে কথা বলবো না। দিস ইজ নট না, এটা তো পলিটিক্স, দিস তুমি, ইজ এখানে তো পলিসি। তুমি বানাবা। ও আচ্ছা, পলিসি, হ্যাঁ ওকে।
নাম্বার ওয়ান, হুম আমি অ্যানিমাল অ্যাবিউজটাকে ইলিগাল বানাইতাম। হুম বিকজ আমাদের কিন্তু লিগালি, ধরো উইদাউট গোয়িং ইনটু পলিটিক্স অর এনিথিং, আমি জাস্ট লিগাল ইয়ার কথা বলি, যে লিগালি কিন্তু ধরো তুমি দেখতেছো রাস্তার মধ্যে একটা কুকুরকে কেউ মারতেছে, তুমি কিন্তু লিগাল অ্যাকশন নিতে পারবা না ওর এগেনস্টে। তুমি যে কি করতে হুম পারবে, আমি যেটা করি, রাস্তায় আমার মারামারি লেগে যায় মানুষের সাথে প্রায় এগুলো নিয়ে, যে আমি যখন দেখি কুকুর বিড়ালকে অ্যাবিউজ, মানে স্পেশালি আমার আমার আই উড সে আমার কুকুর কুকুর আর বিড়ালের জন্য আমার দে হ্যাভ আ স্পেশাল প্লেস ইন মাই হার্ট। তো আমার খুব উইক স্পট আছে আর কি ওদের জন্য। তো ডেফিনেটলি আই উড সে যে ওদের এই অ্যাবিউজটা, ঠিক আছে, যে মানে ফর এন্টারটেইনমেন্ট তুমি একটা প্রাণীর গায়ে ইট মারতেছো, দিস মেক্স নো সেন্স টু মি। আই উড ইট ডেফিনেটলি মেক মারতেছো, দ্যাট পানি ইলিগাল, সো ছিটাই দ্যাট, দিচ্ছো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পানি ছিটায় দিচ্ছ, ইয়ে করতেছো, um I would make this illegal, definitely, first of all. না, um এটা ইলিগাল ব্রো। ব্রো, এটা হচ্ছে যে মানে ইলিগাল হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট অফ 2019। এটা ইলিগেল, তুমি কিছু করতে পারবে না। এটা করা যাবে না, এটা নাই। আচ্ছা, এবং so এখন যেগুলো হচ্ছে তাইলে I এগুলো guess ওরা I আইন would make, বিরোধী যাচ্ছে। right, so তাইলে I guess I would make it easier to take legal action against it, because I think most মানুষ নিতে চায় না, because processটা একটু lengthy and everything, so I guess I would make it easier, আচ্ছা, definitely. মানে আমাদের দেশের ঝামেলাটা হচ্ছে এই জায়গায় যে আমাদের ল আছে, কিন্তু হচ্ছে ল মানে এনফোর্সমেন্ট নাই, আইনের ল প্রয়োগ নাই। কেউ মানতেছে না, কেউ ট্রাফিক রুলস মানে না, নাথিং। মানে ওইটাই আগে কার্যকর করতে হবে। ল মানবি না মানে তুই না মানলে তোর বাপ মানবে, কাইন্ড অফ দ্যাট। um আরেকটা I would say is মানে ইমপ্লিমেন্টিং মোর ট্রাফিক নিয়ে, বুঝছো, বিকজ ট্রাফিকে কিন্তু রিসেন্টলি আরো দেখতেছি যে মানুষ অনেক অ্যাক্সিডেন্টস করতেছে, অনেক ইয়ে হচ্ছে। সো আই গেস ইমপ্লিমেন্টিং মোর ট্রাফিক ক্যামেরাস, বা এই যে মাঝখানে যখন স্টুডেন্টরা ইয়ে শুরু করে, যখন এই যে মুভমেন্ট। নিজেরা ট্রাফিকের জন্য নামা শুরু করে, আচ্ছা। তখন কিন্তু খুব সুন্দর করে যে হেলমেট, মানুষের বাইকারদের হেলমেট পরা, বা বেশি মানুষ একবারে বাইকে না ওঠা, এগুলো খুব সুন্দর এনফোর্স হচ্ছিল। সো আই উড ডেফিনেটলি সাজেস্ট যে মানে আমরা এই জিনিসগুলো আর একটু এনশোর করি, বিকজ রোড সেফটি না খুব ইম্পর্টেন্ট আসলে। মানে এটা অনেক দুদিন আগে আনফেয়ার তো ব্রো, যে মগবাজারে হচ্ছে দেখলাম না, একটা বাস, ডাবল ডেকার বাসের নিচে একটা বাইক চলে গেছে। হুম 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 এটা জাস্ট দুদিন এক্স্যাক্টলি আগেরই নিউজ এটা। তো মানে এগুলো এক্স্যাক্টলি হচ্ছে, এক্স্যাক্টলি অহরহ হচ্ছে, ভয়ানক অবস্থা। এক্স্যাক্টলি দিস এন্ড আরেকটা আরেকটা would definitely be যে stricter action against মেয়ে টিজ করাবো, মেয়েদেরকে যে আচ্ছা, যে প্যারাগুলো নিতে। আমি ইভটিজিং। জানি না আমি কি এখানে এটা নিয়ে বলতে পারবো। হ্যাঁ অবশ্যই, কেন অফ না। কোর্স। তো আমি না এই আমরা জিনিসটা, এখানে বিকজ বিকজ আমার অনেক লম্বা লম্বা চুল, আমি তোমাদেরকে একটু আমার চুলের পিছন দিকটা দেখাই। পিছন দিক থেকে কিন্তু দেখে Oh, বোঝা you're a যায় girl. যে Hey girl. What's up? এক্স্যাক্টলি পিছন দিক থেকে হ্যাঁ কিন্তু বোঝা যায় না যে আমি ছেলে, বুঝছো। আর প্লাস আমি তো মিউজিশিয়ান, আমি মাঝে মাঝে যে হাতে, ধরো দেখা যাচ্ছে না, আমি হাতে যে মাঝে মাঝে নেল পলিশ দেওয়া থাকে হ্যাঁ হালকা, ঠিক আছে। তো মানুষ কিন্তু বুঝে না যে আমি ছেলে অনেক সময়। ইভেন এরকমও হয়েছে কোভিডে, আমি মাস্ক পরে হাঁটতেছি, আমাকে ছেলেরা এসে আস্কাট করছে, আমি মাস্কটা খুলে আমার ম্যানলিয়েস বলছে, হ্যাঁ ভাইয়া কি বললেন, এরকম করে ওদেরকে প্যারা দিচ্ছে। হ্যাঁ, ব্যাস তো সেই। আমি না ফার্স্ট হ্যান্ড কিছু জিনিস দেখছি আসলে, যে মেয়েদের কি মানে কোন লেভেলের আসলে প্যারাটা খাইতে হয়, এন্ড ইটস রিয়েলি নট ফেয়ার। তো আই গেস অ্যাক্টিভলি আর একটু ইয়ে করবো, যে মানে ধরো আমি একটা ছেলে, রাইট, আমাকে রাস্তার মধ্যে হুম কেউ একটা বাজে কথা বললো, হুম হ্যাঁ, আমি আমি কিন্তু গেঞ্জি পরে আছি না, স্যান্ডো গেঞ্জিটা লুঙ্গি, মানুষ দেখতে আসে না, মানুষ দেখে যে ও ওরে বাজে কথা বলছে, ও চটকানা লাগাইছে, রাইট। হ্যাঁ তো I would want this same thing to be about there for girls. আমি বলছি না সব ছেলে খারাপ, সব মেয়ে ভালো, এগুলোতে আমি যাচ্ছি না। What না, I am যেটা going into এক্সিস্টিং is সেটাকে তো is অ্যাকনলেজ করতে হবে। exactly. So what I am going into is, ধরো একটা মেয়ে, ধরো দেখলা রাস্তায় একটা ছেলে আর একটা মেয়ে ঝগড়া করতেছে কিছু একটা নিয়ে, যে শুনলা যে হুম মেয়েটা বলছে হ্যাঁ ও আমাকে টিজ করছে, ছেলেটা বলছে টিজ করে নাই। Our goal should be to find out যে অ্যাকচুয়ালি কি হয়েছে, নট ও আপু আপনি তো অমুক ড্রেস পরে আছেন, why is that a concern? এক্স্যাক্টলি।
বুঝছো? সো আই উড ডেফিনেটলি সে এটা মানে বাদ দাও। ড্রেস তো না, বলে কি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, জাগা ও আপনি আপনার মতো চলে যান, আপা আপনি ছেড়ে আপনার দেন মতো ছেড়ে চলে দেন, যান, ভুল করে ফেলছে আপা, চলে কোনো যান, সমস্যা নেই, ঝামেলা ভুল করেন করে না। ফেলছে আপা, মাফ করে দেন। হুম হুম ভাই হুম হুম দুনিয়ার সব মাফ কি আমরা করবো? আমাদের হুম মন বড়, আমরা এক্স্যাক্টলি মায়ের এক্স্যাক্টলি। জাত, এভাবে তো শেখানো হয় আমাদের ছোটবেলা থেকে। না এই যে এখানে আচ্ছা আমি হ্যাঁ, আম্মুকে একটা জিনিস দেখছি ব্রো। যেটা কোয়েশ্চেন করো। হ্যাঁ কি জানি বলছো ব্রো? হ্যাঁ হ্যাঁ ব্রো না, বলে নাও। এখানে আম্মুকে একটা শাউট আউট দিব যে আম্মু এই জিনিসটা আমি ছোটবেলা থেকে দেখছি, আম্মু কাউকে ছাড়ে না। হ্যাঁ। যেমন আমার মনে আছে যখন ফার্স্ট বসুন্ধরা সিটি শপিং মলটা যখন ফার্স্ট খুলে, হুম। আহ, হুম। ধরো অনেক জায়গা ছিল বুঝছো, আমরা এরকম আম্মুর ইয়েতে গেছি অনেক বছর আগে, এটা যখন ফার্স্ট বসুন্ধরা সিটি শপিং মলটা খুলে, হ্যাঁ। আমি তখন মনে হয় আমার আর্লি টিনস বা এরকম কিছু একটা। আম, তো এরকম ইয়ে করছি, গেছি, তো এরকম একটা ছেলে আম্মুকে এরকম ঘাড়ে ধাক্কা দিয়ে গেছে। ডুড অন্য কেউ হইলে ছেড়ে দিত, ডুড আম্মু লোকটার ঘাটটা ধরে আপনি টান দিয়ে ঘুরা দিল, দিয়ে বলে থাপ্পড় মেরে তোমার দাঁত ফালাই দিব, এখানে এতগুলা জায়গা তুমি ইচ্ছা করে এটা কেন করছো এসে। ওই ছেলেটা লাস্টে মাফ টাফ চেয়ে চলে যেতে হয়েছে, বিকজ আম্মু ছাড়বেই না তাইলে। তো এইটা আই উড সে এটা সবাই করো, এটা করা উচিত। বেস্ট। হুম। আন্টি হুম। আমাদের সবার ওদের ইন্সপিরেশন প্রতিবাদ হোক। করা উচিত যে ছাড় দেওয়া যাবে না। হুম না আর হুম মানে ছাড়া যাবেই না। রাস্তার লোকজন কি ভাই, কোন একটা অকারণ ঘটছে, মেয়ে বলতেছে ও আমাকে টিজ করছে, সেখানে আমি মেয়ের পক্ষ না নিয়ে আমি কেন ওই পোলার পক্ষ নিব? বেটাগুলাও তাদের হচ্ছে যে এগুলো বুঝে না, স্টুপিড। আরে এক্স্যাক্টলি। ভাই, আমি স্লিভলেস পরছি না মিনি স্কার্ট পরছি না ন্যাংটা আছি, এটার সাথে কোনো সম্পর্ক নেই যে তুমি আমাকে টিজ করার অধিকার পাও, আমাকে কিছু একটা কথা বলার অধিকার পাও। এটা হুম হুম সিম্পল হুম কথা, হুম এটা হুম। বুঝতে হবে। এটার বাইরে কোনো কথা নেই, আমি আমার মতো চলবই। এখন তুমি কেন আমাকে নিয়ে এত তোমার চুলকানি হইতেছে, এটা তোমার প্রবলেম, আমার এটা না। না ইন জেনারেল ব্রো, আই ফিল লাইক আমাদের একটু লিভ এন্ড লেট লিভ কনসেপ্টটা একটু বোঝা উচিত, যে আসলে আমার লাইফটা আমার, তোমার লাইফটা তোমার, তুমি থাকো তোমার মতো, তুমি তো কাউকে হার্ম করতেছো না, আমি কাউকে হার্ম করতেছি না। এটাই। তো এই যে যেমন আমি আমি যেমন লাইক আমার কান ফুটা করা, বা আমি চেইন টেইন পরি, বা আমি মাঝে মাঝে নেল পলিশ হুম। দিই, রিং টিং পরি, এগুলোতেও অনেকের প্রবলেম থাকে যে ভাই আপনি কি ছেলে না মেয়ে, আপনি কি মেয়ে নাকি ভাই, আপনার কানে দুল কেন, আপনার চুল বড় কেন। আমি লাইক তোমার কি, অথবা অথবা একটু এটাও হিস্ট্রি জিজ্ঞেস করবে পড়া ভাই উচিত আপনি এদের, কি ওদের শরীর একটু এটা শরীর তোমার চর্চা হিস্ট্রি তোমার করেন? পড়া বিজনেসই উচিত। কেন এটা। ওদের তাও একটু হিস্ট্রি টিস্ট্রি পড়া উচিত, হিস্টোরিক্যাল ছবি দেখা উচিত, বিভিন্ন মানুষজন সম্পর্কে জানা উচিত যে কোত্থেকে আসছে গয়নাগাটি। এখন এগুলো তো এরা করবে না, সো তার হুম চেয়ে না বড় না না না, নিজের মতোই ফেসবুকে থাকো। যেটা লেখা থাকবে ওখান থেকে আমরা শিক্ষাটা নিব, কি বলো তুমি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও এটাও তো একটা আছে যে ফেসবুক থেকে শিক্ষিত হই, ফেসবুকই হোক বুক, একমাত্র বুক। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ আচ্ছা অলরেডি তোমার কোয়েশ্চেন গুলো শোনো, কি করো তো, আমরা আমাদের হচ্ছে, সময় নেই হ্যাঁ হাতে। হ্যাঁ হ্যাঁ 10 মিনিট আছে। হ্যাঁ। ওকে দিও, তোমাকে যদি একদম একটা কমিক বুক সুপার পাওয়ার চুজ করতে বলা হয়, হ্যাঁ ঠিক আছে, সেটা হুম তুমি চুজ করবা, কি চুজ করবা এবং কেন চুজ করবা, কুইকলি বলো। আচ্ছা, কুইকলি বলতে হইলে আমি, মানে আমার কি কোনো সুপার হিরোই চুজ করতে হবে নাকি আমি জাস্ট পাওয়ারটা বলতে পারবো? না, তুমি তোমার সুপার পাওয়ার চুজ পাওয়ার, করবা, পাওয়ারটা। তোমার The- সুপার পাওয়ার, the- তুমি কি চাও? আচ্ছা, তো আমি কিন্তু আমি দেখতে এরকম অনেক কুল চেকটির পরে হলো আমি মার্সি জান, আমি ভিতরে একটা নার্ড, ঠিক আছে, আমার সবকিছু জানতে হবে, এটার একটা অলমোস্ট বাতিক আছে আমার, যে আমার সবকিছু জানতেই হবে। তো আমি আমার আচ্ছা। সুপার পাওয়ারটা হচ্ছে, যদি আমার টপ টু বলি, তাহলে এক হচ্ছে আমি সব জানতে চাই, ইউনিভার্স কেমনে কাজ করে, কোনটা কি কোনটা কেন, আরে এগুলো আমার জানতে চাই। সেকেন্ডটা হচ্ছে মানুষ কি চিন্তা করতেছে ব্রো, এটা আমাকে অনেক বদার করে। মানে নট যে ও ও মানে, আমার ব্যাপারে কি ভাবলো, আমার ব্যাপারে কি চিন্তা করছে ওইটা না, ইন জেনারেল লাইক আমি, ধরো মানে আমি একটা মাইন্ড রিডিং। বিড়ালের দিকে তাকাচ্ছি, হ্যাঁ হ্যাঁ মাইন্ড রিডিং, মানে আমি ধরো একটা আমি রাস্তাতে যাইতেছি, দেখলাম যে র্যান্ডম একটা একটা লোক হেঁটে হেঁটে যাইতেছে, অন্যদিকে তাকায়, আমার আমার সাথে সাথে মনে কি লোকটা কি চিন্তা করতেছে, বা ধরো একটা বিড়াল দেখতেছি, আমার বিড়াল দেখতেছি ওয়ালের দিকে তাকায় আছে, আমার খালি জানতে ইচ্ছা করে যে কি চিন্তা করতেছে। আই উড ডেফিনেটলি সে দ্যাট, আই ওয়ান্ট ঠিক টু নো। আছে, মজার। আচ্ছা, ওকে। তোমাকে যে আবার রেটিং দিতে বলবো, তোমাকে তো রেটিং দিতে বললেই ভয় পাইতেছি। নিজের মেন্টাল হেলথকে 0 থেকে 10-এর মধ্যে লাস্ট 7 দিনের কথা চিন্তা করো, তারপর একটা রেটিং দাও। আম এখন কারেন্ট স্টেটে আই গেস 8,
8, yeah, ওয়াও 8. ওকে, ঠিক আছে। এবং এবং অনেক চাপের উপরে দিয়ে যাওয়ার পরেও আমি এটাকে ডেফিনেটলি এটাতে একটা হিউজ ক্রেডিট দেব আমার ফ্রেন্ডসদের এবং স্পেশালি আমার গার্লফ্রেন্ডের মুনা। আমার আই হ্যাভ আ ভেরি গুড সাপোর্ট সিস্টেম ইজ হোয়াট আই উইল সে। তুমি যদি আমাদেরকে শাউট দেখতে আউট পাই টু বা মুনা, শুনতে ইয়া, পাই। ইয়েস। তো মানে আমার সাপোর্ট সিস্টেমটা অনেস্টলি খুবই ভালো এবং মার্সি জানে আই এম আ বিগ অ্যাডভোকেট ফর মেন্টাল হেলথ। আমি আমার সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে মানে নিজে নিজে পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে। সো গাইস, যে কোনো প্যারা খেলে মানে হাঁটুতে ব্যথা পাইলে ব্যান্ডেড লাগাবা, তাইলে মনে ব্যথা পাইলে কেন ব্যান্ডেড লাগাবা না, ইজ মাই কোয়েশ্চেন। এটাই। এটাই। ওকে হ্যাঁ, আর আমি মার্সি। হচ্ছে যে কি জানি বলে, আমি হচ্ছে যে মানে ডিও যদি সিঙ্গেল থাকতো আমি বলতাম যে যত সুন্দরী রমণীরা আছে আমাকে বায়োটা পাঠাও, আমি ডিওর সাথে যোগাযোগ করবো প্রেম করাই দেওয়ার জন্য। না, কিন্তু ডিও তো টেকেন এটা না। করা যাবে না। ওরা গান শুনবে, ওরা গান কারণ শুনে ফ্যান এরকম হবে। একটা ব্যাপার আছে না যে আমি কিসে কম, তো মানে ডিওর ক্ষেত্রে এরকম, ডিও কিসে কম, ওর চুল, ওর চেহারা, ওর রান্না, ওর গান, ও সবকিছু পারে, ও ইন্টেলিজেন্ট, তো কিসে কম? অলরেডি টেকেন, অলরেডি টেকেন আচ্ছা লেডিজ, ডিও, দুঃখের হ্যাঁ, ব্যাপার, কিছু করা যাবে না। তোমার মেন্টাল হেলথ তো বলা যায় আর্ট, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এত বড় চুল, তুমি গ্রো করতেছো, তুমি তোমার চুলের যত্ন মানে কিভাবে নাও, মানে জাস্ট 2 লাইনে ও, বলে দাও যে চুলের যত্ন চুলের কিভাবে, যত্ন চুলের কিভাবে টেক নেই? কেয়ার করতেছো। শ্যাম্পু, কন্ডিশনার, লটস অফ লাভ, ডান। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়াও। আর হ্যাঁ, এখন আমার কোয়েশ্চেন গুলো করি না, আমরা অলমোস্ট হ্যাঁ, শেষ তোমার পর্যায়ে। কোয়েশ্চেন গুলো করো, একদম শেষ মিনিটে। তোমার পছন্দের খাবার কি কি, সেটা যে কোনো খাবার হতে পারে, ডেজার্ট থেকে শুরু করে, কফি থেকে শুরু করে, এনি কাইন্ড অফ ডিশ। আল্লাহ, এখন তো সারা রাত লাগবে এটাই। ভেলপুরি, কফি, steak. I'm a huge Asian food lover, so any kind of noodles, any kind of biryani, Allah সব সব। আচ্ছা, let me narrow it down. Dessert ছাড়া সব। আচ্ছা, মিষ্টির বাদ সবই। আর ও যে বলল যে কোনো কিছু টক আমরা ঝাল। প্রাণের একটা নাগামরিচের আচার পাওয়া যায়, আমরা সকাল বিকাল দুপুর নাগামরিচের আচার হচ্ছে নুডলস খাইতাম। ব্রো, আমি গতকালকে রাতেও নাগা আচার দিয়ে নুডলস খাইছি। আচ্ছা, হ্যাঁ, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ফেভারিট কুক কে, তোমার মা ছাড়া, সেটা তুমি নিজেও হইতে পারো, অন্য যে কেউ হইতে পারে, যার রান্না খেতে তোমার খুব ভালো লাগে, বা কয়েকজন হইতে পারে। প্যারাড হচ্ছে এদের কারো রান্না আমি খাই নাই, এদের রান্না আমি দেখে দেখে ইনফ্লুয়েন্সড হয়েছি। ও না, রিয়েল লাইফের গুলো বলবো? হ্যাঁ হ্যাঁ, রিয়েল লাইফ, একদম রিয়েল লাইফ, যার হাতে রান্না তুমি খাও। রিয়েল লাইফ, যার হাতে রান্না রিয়েল লাইফ খাইছো, খেয়ে মনে হচ্ছে বারবার খেতে চাও। ও ওয়েট, মার্সি ইজ ওয়ান অফ দেম। মার্সির রান্না অসম্ভব মজা, ডুড। I knew it. আমার রান্না যে কি চমৎকার, এটা হচ্ছে যে কেউ ক্রেজি গুড রান্না করো ব্রো, এটা আমার অ্যাডমিট করতে হবে, ক্রেজি রান্না করো। আরে না, আমার একজন এক্স ছাড়া দুনিয়ার সবাই বলছে হচ্ছে যে আমার রান্না দুর্দান্ত, কিন্তু আমার এক এক্স সেই বলছে যে আমার রান্না নাকি বাজে। থাক, ও ওই জন্যই ও এক্স, এই জন্যই ও এক্স। বাদ থাক, ও যে যা বাসায় যে যাও ভাত বানায় খাক, ওর ওটাই ভালো লাগবে। আর আছে হচ্ছে রিয়েল লাইফে রান্না কার কার মজা লাগে। মা, বোন, খালা, মামি, চাচি, দাদি। আমার বাসার সবাই খুবই ভালো রান্না করে, আমার মা, আমার বোন, দে আর অল ভেরি গুড কুক। আমার বোন ভিগান, সো ও হচ্ছে ভিগান ডিশেস অসম্ভব, মানে ব্রো ভিগান ডিশেস গুলা খেয়েও তুমি এত মজা পাবা। হ্যাঁ, ভিগান হচ্ছে রান্না করলে খুবই মজা করে রান্না করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপারলি জানতে পারলে অনেক অনেক মজা করে হয়। কার রান্না অনেক, ও আমার একটা ফ্রেন্ড আছে, ও আমার ফ্রেন্ড প্লাস ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ডের ওয়াইফ, সুজানা। শাউট আউট টু সুজানা। ওর সাথেও আমার তোমার মতন ওই যে এরকম রান্না নিয়ে খাতির হয়েছে আসলে।
এবং ও আচ্ছা খুব আচ্ছা অনেক সুন্দর রান্না করে এটা। ইয়া আচ্ছা আচ্ছা। আর আমার আরেকটা ওকে, কোয়েশ্চেন নেক্সট হচ্ছে যে কোয়েশ্চেন। তোমার পছন্দের রেস্টুরেন্ট বা হচ্ছে দোকান বা টং দোকান, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক, বলো কি কি আছে? ওকে চলে গেছে? না না না, আছে, ও শুনতে পায় নাই। তোমার হ্যালো। তোমার আচ্ছা পছন্দের আচ্ছা হ্যাঁ, একটা রেস্টুরেন্ট বলো, বাংলাদেশ বা বাইরে। তুমি কি শুনতে ও পাচ্ছ ডিও? নেটওয়ার্ক ও গেছে। আমার ফেভারিট টং এর দোকান দেশে আর দেশের বাইরে? হ্যাঁ, টং বলতে এনিথিং, ইট ফেভারিট কুড বি রেস্টুরেন্ট হইতে রেস্টুরেন্ট, পারে, টং টং এর হইতে দোকান পারে, হইতে এনিথিং। পারে, মানে যে কোনো দোকান, এনি কাইন্ড অফ গো টু প্লেস। ভাই আমি তীরে এসে এরকম তৈরি হ্যালো। হতে দেখিনি অনেকদিন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ, তুমি আটকে আছো কেন? আচ্ছা, ইয়েস। হ্যালো। ইন্টারনেট। তুমি কি ইয়েস ইয়েস হ্যালো। প্রশ্নটা শুনতে ইয়েস পারছো? ইন্টারনেট। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার ফেভারিট রেস্টুরেন্ট বা তোমার টং পছন্দের ডেফিনেটলি। আচ্ছা, এটা এটা একটা শাউট আউট দিতে হবে। ওয়ান হচ্ছে মেটাল মামা। এই লোকটার কাছে আমি 2010 থেকে ভেলপুরি খাচ্ছি। হি ইজ দ্য বেস্ট ভেলপুরি ঠিক আলা। আছে। আমি টাকাবাজি লাগতে পারবো, তোমরা কেউ লাইফে ওর থেকে বেটার ভেলপুরি কোথায় খাও নাই। এবং কোথায় সেই লোক? ইভেন এই যে ফুড ব্লগারটা যে আছে এটা ধানমন্ডি। আম, ধানমন্ডিতে এক্স্যাক্টলি, এন্ড যে ফুড ব্লগারটা আছে রাফসান দা ছোট ভাই, ও হচ্ছে একটা হ্যাঁ। ঢাকার বেস্ট ভেলপুরির একটা কম্পিটিশনের ভিডিও করছিল, ওইটা তো আমার মেটাল মামা জিতছে। আরে তো এটা এটা আচ্ছা, অফিসিয়াল, ও বেস্ট। আর ঠিক আর আছে। আর 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 ও মালয়েশিয়াতে একটা দোকানে খাইতাম আমি। ইট ওয়াজ আ কোরিয়ান বারবিকিউ। ইট ওয়াজ কল্ড ব্যাম্বু হাউস। ঠিক আছে, এটা মালয়েশিয়ার আচ্ছা সুবাং জায়াতে SS15-এ। বিউটিফুল, এটা একটা কোরিয়ান বারবিকিউ বুফে। ঠিক আছে, জাস্ট 30 রিঙ্গিত, and it was so good. It was insanely good. ঠিক আর আছে। তারপরে তো আচ্ছা, আর ক্লাসিক হচ্ছে কি জানি, ক্লাসিক আছে কস্তুরি তেহারি ঘর। আচ্ছা আচ্ছা। আহ এবার এবার হচ্ছে বলো যে আমাদের নবনুর এসে তোমার কেমন লাগলো? ও নো, নেটওয়ার্ক নবনুর কি আবার পডকাস্টে এসে তোমার সমস্যা কেমন করতেছে? লাগলো? আমার তুমি কি পডকাস্টে বুঝতেছো এসে না? অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার ডেফিনেটলি অনেক ভালো লাগছে। মার্সির সাথে তো আমার খাতির অনেক বছর ধরে। হ্যাঁ, অরণিকেও অনেক বছর পরে দেখে খুব ভালো লাগতেছে, এন্ড মনে হলো যে আমরা অনেকদিন পরে বসে আবার একসাথে ওরকম ওই সাভারে বসে আড্ডা বাসায় আড্ডা দিচ্ছি। সো দিচ্ছি। দিস ওয়াজ অ্যামেজিং গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, বিকজ এটা অনেক মজা ছিল। আমি যতখানি এক্সপেক্ট করছি তার থেকেও বেশি মজা হয়েছে, এন্ড টাইম কোথায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে আমি আসলে বুঝতেই পারি নাই। সো থ্যাংক ইউ গাইস ভেরি হ্যাঁ মাচ আচ্ছা, ফর ইনভাইটিং মি। হ্যাঁ, আমি আরেকটা কুইক কোয়েশ্চেন করবো যে ধরো তুমি ভবিষ্যতে, মানে ধরো তোমার প্রেমিকা আছে, ওই আমরা জানি ভবিষ্যতে বিয়ে করবা, তো তুমি তাকে মানে অ্যাজ এ গার্লফ্রেন্ড তুমি তাকে হচ্ছে কিভাবে দেখতে চাও, বা তার কি কি কোয়ালিফিকেশন আছে সেজন্য তুমি তাকে পছন্দ করছো? ব্রো অনেস্টলি ও আমাকে, আমি মানুষটা মানে বাইরে থেকে দেখতে অনেক কুল, কিন্তু ভিতরে ভিতরে আমি অনেক গুফি আর অনেক উইয়ার্ডও আমি একটু, বুঝছো? মার্সি জানে আমি আমি হুম। একটু হুম ফাইজলামি দুষ্টামি বাচ্চামি করি। বাট দ্য গুড থিং অ্যাবাউট দিস ইজ দ্যাট আই এম অ্যাকসেপ্টেড ফর হু আই অ্যাম, ইউনো। মানে আমার মনে হয় না হুম যে ও আমার নিজেকে বদলায় ফেলতে হবে, ইয়া করতে হবে। এন্ড জিনিসগুলো খুব ন্যাচারালি হয়েছে। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার প্রেমটা হয় হচ্ছে মানে জাস্ট এরকম আড্ডা দিতে দিতে দেখি টিপ করে হয়ে গেছে। এটা এক্সপেক্টেডও ছিল লাইক না। ইউ ডোন্ট হ্যাভ টু হাইড ইউর ইনার সেলফ, রাইট? ইনার সেলফ হুম। আউটার সেলফ কিচ্ছুই হাইড করতে হয় না। মানে দ্য বেস্ট পার্ট ইজ হ্যাঁ আই ফিল লাইক মাই গার্লফ্রেন্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এন্ড এটা হ্যাঁ, আসলে বাহ, অনেক বড় একটা ব্লেসিং। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার এই গুণটা আছে তাইলে, মানে তার কাছে মানে সে হ্যাঁ তোমার ফ্রেন্ড, যে হ্যাঁ তোমার হ্যাঁ খুব ভালো ডেফিনেটলি বন্ধু। ডেফিনেটলি। হ্যাঁ মানে আমরা যদি প্রেমও না করতাম, শি ইজ সামওয়ান আই উড হ্যাভ লাভ টু হ্যাং আউট উইথ এভরিডে। তো এই জিনিসটা না অনেক আচ্ছা, বড় একটা ব্যাপার যে মানে আমরা প্রেম করি আবার মাঝখানে আড্ডা দিতে পারি, এটা অনেক অনেক বড় একটা ব্লেসিং। হুম হুম হুম। আর 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 কি গুণ আছে? শর্ট ওয়েতে বলো। আর আর হচ্ছে শি ইজ আ ভেরি ফানি পারসন, আর আমার ফানি ফানি মানুষ অনেক ভালো লাগে। তো আমরা আমরা দুজন অনেক দুষ্টামি করতে থাকি। মনে করো র্যান্ডম রাস্তাঘাটে ফাইজলামি, একজন একজনের সাথে র্যান্ডম মানুষের সাথে এরকম ফাইজলামি করতে থাকি।
এগুলো আছে। আম, আমরা একসাথে র্যান্ডমলি, ও আমার গার্লফ্রেন্ড হ্যাজ ইম্পেকেবল টেস্ট ইন মিউজিক এন্ড মুভিজ। এন্ড মার্সি, আমি তোমাকে কোন একটা টাইমে পাঠাবো, শি ইজ আ ব্রিলিয়েন্ট ফটোগ্রাফার, যেটা ও মাই আমার গড, যে এই স্কিলটা, এই একটা স্কিল আমার নাই, আমি জঘন্য ছবি তুলি। এন্ড মানে ও মনে করো কি একটা জাস্ট একটা কনস্ট্রাকশন হচ্ছে, ইটের ছবি তুললো, এটা কেমন জানি খুব অ্যাস্থেটিক লাগে। তো এই চোখটা ন্যাচারালি ওর আছে, বুঝছো? হুম। সো আই উড ডেফিনেটলি সে দিস ইজ ওয়ান অফ হার বেস্ট, লাইক coolest qualities for sure. ওয়াও ওয়াও, অনেক ওকে, ট্যালেন্টেড। আমরা আচ্ছা, একদম আমাদের লাস্ট স্ট্রিম পর্যায়ে হতে শেষ চলে হয়ে আসছি, যাবে। স্ট্রিম শেষ হ্যাঁ, হয়ে যাবে, থ্যাংক ইউ সো ডিও, আমাদের বাই থ্যাংক নিতে ইউ সো হবে। মাচ, এন্ড তোমার সাথে থ্যাংকস আবার টু Thank ইউ। you কথা so হবে much for পরে। inviting me, guys. গুড নাইট, বাই। গুড Good নাইট। night.